মসজিদকে ঘুরিয়ে চার্চ হয়েছে বা চার্চকে ঘুরিয়ে একটা টেম্পল। এর পেছনে যে আর্থিক বিষয়টা আছে, যে ব্যবসায়িক ব্যাপারটা আছে, যে সামাজিক ব্যাপারটা আছে, এগুলোকেও মাথায় রাখতে হবে। তো ফরেন মিনিস্টার বলে, "তুমি গজনি কেন?" গজনি দেখতে চাই কারণ আমাদের ওখানে তো আমি ছোটবেলা থেকে পড়েছি যে মাহমুদ আব্বাসিন যে আমাদের দেশে গিয়ে নানান রকম প্রবলেমস ক্রিয়েট করেছিল। সেই জায়গা থেকে এসে সেখানে দেখতে চাই। বলছে, "গজনি যেও না, তোমার ভালো লাগবে না। তুমি ওটা তো ছোট্ট গ্রাম, ধুলোময় জায়গা। ওটাতে কিছু নেই।" তখন অটল বিহারী বাজপেয়ী ফরেন মিনিস্টারকে বলছে, "ওরা তোমাদের অ্যানসেস্টর, ওরা ওখানে একটা ইম্পোর্টেন্ট এম্পায়ার তৈরি করেছিল। ওই জায়গাটাকে তোমরা রক্ষণাবেক্ষণ করোনি?" তখন উনি বলছেন, "না, না, ওরা আমাদের অ্যানসেস্টর নট পিপল। উই ডোন্ট আইডেন্টিফাই হিম অ্যাজ আওয়ার অ্যানসেস্টর।" তখন উনি বলছেন, "তাহলে তোমাদের অ্যানসেস্টর কে?" এই কুষাণদের সম্পর্কে বলতে গেলে ১ম এই বলতে হয় যে এদেরকে ভুলে যাওয়া হলো কেন? তার কারণ ভারতের স্বাধীনতার পরে যে ন্যাশনালিস্ট প্রজেক্টটা আমাদের ভারতবর্ষে আ তুলে ধরা হয়েছিল, তাতে করে ইন্ডিজিনিয়াস এম্পায়ার মানে যেইসব সাম্রাজ্যগুলো এই মানে আমাদের ভারতবর্ষের থেকে তৈরি হয়েছে, যেমন ধরো মৌর্য, গুপ্ত, আ চোল, হুম? এই সাম্রাজ্যগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। প্রথমে যেমন তুমি একটা কথা বললে যে ভারতে সেই সময় তাদেরকে একটু বেশি জোর দেওয়া হচ্ছে যারা ভূমিপুত্র, যারা এদেশে জন্মেছে বা খুব বড় সাম্রাজ্য করেছে। কিন্তু আমি মুঘলদের কথা অবশ্যই, সে বাইরে থেকে আসুক কিন্তু যথেষ্ট বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল। তো সেক্ষেত্রে একটু অফ টপিক হয়ে যায়, কিন্তু ছোট করে যদি আমরা একটু ধরতে পারি যে তাহলে সুলতানি বা এই দিল্লি সেন্ট্রিক এত মাতামাতি কেন, যেখানে চোলরা রয়েছে ১২০০ বছর টানা, বা ১২০০ কম বলে ফেললাম হয়তো। একটা টানা অংশ শাসন করেছে, বা বিজয়নগরের সাম্রাজ্য রয়েছে, তাদের নিয়ে কথা নেই। ১ম একটা প্রশ্ন, তারপর আরেকটা করব। কিন্তু যে দুটো সাইট আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এবং সেটাকেই আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মেইন সেন্টার হিসেবে চিনি, সেটা হচ্ছে হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। এই দুটোই কিন্তু পাকিস্তান। কাজেই আফগানিস্তানের সাথে যদি আমাদের আ সাংস্কৃতিক একটা আ কানেকশন যদি দেখতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে পাকিস্তানের গুরুত্বটা ভুলে গেলে চলবে না। সাধারণ মানুষকে বলছেন যে, "তোমরা যেরকমভাবে দেবীদেরকে পুজো করো, দেবতাদেরকে পুজো করো, সেই আসনে আমাদেরকে বোঝাও। সেই আসনে আমাদেরকে বসাও। আমরাও সেই রকমভাবেই একই রকম রেসপেক্ট ডিমান্ড করি।" এইজন্যে প্রতীনবাবু বলছেন, "কাল্ট অফ দি এম্পায়ার এবং কাল্ট অফ দি এম্পারার।" রোমান সাম্রাজ্যে আমরা এটা দেখতে পারি। হান সিভিলাইজেশন, হান হান চায়নাতে হান সাম্রাজ্যে আমরা দেখতে পারি। মৌর্য সাম্রাজ্যে কিন্তু কাল্ট অফ দি এম্পায়ার ছিল না। মৌর্য সাম্রাজ্যতে আমরা দেখছি অশোক বলছেন তার গ্রিক আর অ্যারামাইক এডিক্টে, "তাতো বাসিলিয়াস সুন পারান্তে নোয়া।" কিন্তু উনি কিন্তু বলছেন না that I have been chosen by the Almighty to rule a certain place। কিন্তু কুষাণ বলছেন রাবাতেক ইনস্ক্রিপশনে। দর্শকদের নমস্কার। আজকে আমাদের সাথে আগনিক দা জুড়েছেন। আ আগনিক দা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় এখন মূলত আর্কিওলজি নিয়ে পিএইচডি রত। তাই তো আগনিক দা? না, একটু তোমাকে শুধরে দিই। ১ম এ তোমাদের সকল দর্শককে আমার নমস্কার জানাই এবং তোমাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্যে। আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরবাইনে আর্ট হিস্ট্রি নিয়ে গবেষণা করি। আর্ট হিস্ট্রি, কিছুটা আর্কিওলজি এবং গ্লোবাল ইন্টেলেকচুয়াল হিস্ট্রি। আমার প্রজেক্টটা ইন্টারডিসিপ্লিনারি, কাজে অনেকগুলো ফিল্ড কভার করে। কাজে শুধুমাত্র আর্কিওলজি নিয়ে গবেষণা করি বললে একটু ভুল হয়ে যাবে। তার কারণ আ আর্কিওলজি আমার গবেষণার বিষয়ের একটা অংশ। কিন্তু অন্যান্য দিকগুলোও আছে। কারণ একটা গবেষণাকে ঠিকভাবে আ কমপ্লিট করতে গেলে বিভিন্ন উপাদান, বিভিন্ন বিভিন্ন উপাদান, বিভিন্ন মেথোডলজির প্রয়োজন হয়। কাজে আর্কিওলজিক্যাল সোর্সেস এর উপর শুধু ফোকাস করলে আমার হয় না। আর্ট হিস্টোরিক্যাল মেথোডলজি এবং গ্লোবাল ইন্টেলেকচুয়াল আইডিয়াস গুলো ইম্পোর্টেন্ট আমার গবেষণার জন্য। তো আ আজকে মূলত দেখি আমরা যদি তোমার রিসার্চের মূল বিষয়গুলোর সাথে পরিচিত হব। তার আগে আ যেহেতু প্রত্যেকটা এপিসোডে আমরা চাই যে কিছুটা সময় রেখা বরাবর এগোনোর, তো প্রাচীন কাল থেকে শুরু করি। তো আ আফগানিস্তান, আ ভারত ও ইরানের মধ্যবর্তী স্থান, এবং প্রাচীন ভারতে গান্ধার নামে যে জায়গাটা মূলত, এবং আশপাশের এলাকা। তো
এই জায়গাটা যেখানে তুমি এই রিসার্চ গুলো করছো, তোমার পিএইচডিটা করছো, সেই জায়গাটা আ ভারতের থেকে কতটা দূর বা ইরানের থেকে কতটা কাছে, যদি এই সময় এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করো যে একেবারেই ভারতের অংশ? যেমন অনেকে যখন অখণ্ড ভারতের কথা বলে, তো কেউ অনেক সময় নেয় আফগানিস্তান, অনেক সময় নেয় না। তো কেমন সাংস্কৃতিকভাবে? সাংস্কৃতিক দিক দিয়ে দেখতে গেলে আমরা দেখতে পারবো যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে প্রাচীন যুগে একটা বিশাল কানেকশন ছিল। সেই কানেকশনটা আমরা একদম যদি পিছনে চলে যাই, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটাকে আমরা বলি, স্কুলে কলেজে আমরা অনেকেই পড়েছি যারা কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়েছে, বা স্কুলে যখন আমরা ইতিহাস বই নিয়ে ঘাটাঘাটি করেছি, পড়াশোনা করেছি, তখন আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা সবসময় পড়েছি। সেই যুগ থেকে আমরা কিন্তু আফগানিস্তানের সাথে ভারতের একটা সম্পর্ক দেখতে পাই। খুবই স্বাভাবিকভাবে তখন ভারত আফগানিস্তান বলে তো এই বিভাজনটা ছিল না। তখন একটা সাউথ সেন্ট্রাল এশিয়ার এই কনসেপ্টটা ছিল। আমরা যদি প্রাচীন আমলে দেখি তাহলে ইট ওয়াজ পার্ট অফ লার্জার সাউথ এশিয়া। কিন্তু বর্তমান রাজনীতিক রাজনীতিকে যদি মাথায় রেখে আমরা চলি, তাহলে ইন্ডিয়া আর আফগানিস্তানের কালচার খুব একটা সিমিলারিটিস আমরা কিন্তু পেতে পারি না। তুমি দুটো দেশের কথা বললে, ইরান এবং ইন্ডিয়ার মাঝখানে হচ্ছে আফগানিস্তান। কিন্তু একটা দেশের কথা সবসময় আমরা হয়তো বলতে গেলে একটু ভুলে যাই, when we talk about আফগানিস্তান, সেটা হচ্ছে পাকিস্তান। হুম, পাকিস্তানের কথাটা কিন্তু আমরা ভুলে যেতে পারি না। কারণ পাকিস্তানের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এর সাথে আফগানিস্তানের একটা বিশাল কানেকশন আছে। এটা এখন থেকে নয়, বহু যুগ ধরে। এবং কালচারাল সিমিলারিটিস যদি কখনো আমরা দেখতে চাই, মানে সেটা যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে খাওয়া-দাওয়া সিমিলারিটি, ভাষার সিমিলারিটি, আ রোজগার দিনের যে আমরা কাজ করি, সেই কাজের যে সিমিলারিটি, সেটা কিন্তু পাকিস্তানের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এর সাথে আমরা কিছুটা পেতে পারি। খাইবার পাখতুনের কথা বলছো নাকি তারও রাইট, আগে? হ্যাঁ। রাইট। খাইবার পাখতুন এরিয়ার কথাই আমি বলছি। আর একটা বিষয় যেটা আমরা অনেকেই হয়তো জানি না, সেটা হচ্ছে ১৬ শতাব্দীতে আ আফগানিস্তান থেকে একটা বিশাল রকম মাইগ্রেশন হয়। তার আগে থেকেই হচ্ছিল, বাট দ্য নাম্বার ইনক্রিজড ডিউরিং 19th সেঞ্চুরি। কত ওকে 19th সেঞ্চুরি কেটে নিয়েছিল কথা। মানে আমি 1830 onwards towards the Kashmir region. আমরা যদি সেই সময়কার মানে কাশ্মীর মানে সেই সময়কার লিটারেচার বলব না, আরেকটু পরে আমরা যখন সেটা সবথেকে পপুলার লিটারেচার আমাদের বাঙালির মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পারবো যে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার মধ্যেও সেই সময় রবীন্দ্রনাথ লিখছেন যে কাবুল দেশ থেকে বিভিন্ন লোকেরা আসছে, তাদের জীবন, তাদের কথোপকথনের কথা উনি লিখছেন। এই কাবুলিওয়ালারা বা এই যে কাবুল থেকে আসা ট্রেডার্সরা, মানে যারা ব্যবসায়িক কারুকার্য, ব্যবসায়িক কাজে এখানে আসছে, তারা কিন্তু শুধু পশ্চিম বাংলাতেই আসছেন না। মানে তখন কলকাতা ওয়াজ দ্য কলোনিয়াল ক্যাপিটাল, কিন্তু তারা শুধু কলকাতাতেই আসছে না, তারা বম্বেতে যাচ্ছেন এবং তারও আগে তারা কাশ্মীরে যাচ্ছেন। গত বছর আমি আমার গবেষণার সাহায্যে আ মানে গবেষণার সাহায্যে বলব না, গবেষণার সূত্রে আমি জম্মু অ্যান্ড কাশ্মীরে গেছিলাম। একটা বিশাল সময় ওখানে ছিলাম এবং সেখানকার আর্কাইভাল মেটেরিয়াল দেখে আমি বুঝতে পেরেছি যে ওই 1830 onwards একটা হিউজ মাইগ্রেশন হয়েছে তোমার ফ্রম কাবুল বা আদার এরিয়াস অফ আফগানিস্তান, সেটা ধরুন বাল্ক বলো, হেরাত বলো, আচ্ছা হারদা বলো, এই অঞ্চলটিকে টুয়ার্ডস কাশ্মীর। এবং কাশ্মীরে তখন যারা ডোগরা ডায়নেস্টি ছিল, তারা তাদেরকে ওখানে থাকার একটা পারমিশন দিয়েছেন এবং জমি দিয়েছেন। সেই জমি বছরের পর বছর জেনারেশন ওয়াইজ কন্টিনিউ হয়েছে। মানে ধরো বাবা এসেছেন, পরবর্তী সময়ে তার ছেলে বা মেয়ে সেই জমিটা কন্টিনিউ করেছে এবং তার একটা বিশাল রেকর্ড আছে আ জম্মু আর্কাইভস এ। তাতে করে আমরা বুঝতে পারি যে তারা এখানে এসছিলেন কিন্তু একটা বেটার বাসস্থানের জন্য, একটা বেটার আ সিচুয়েশন এর জন্য। কারণ সেই সময় আফগানিস্তানে একটা আ সোশ্যাল পলিটিক্যাল আনরেস্ট চলছিল। ঠিক আছে? সো আমরা যদি এটা মনে করে থাকি যে কাবুলিয়ানরা শুধুমাত্রই কলকাতায় এসছেন, তারা বম্বে যাননি, তারা কাশ্মীর যাননি, তারা পাঞ্জাবে আসেননি, এটা কিন্তু ভুল। আ 2023 তে আ আমাদের আ খুবই বিখ্যাত সদ্যপ্রয়াত জাকির হুসেন সাহাব একটা গ্র্যামি উইনিং অ্যালবাম করেছিলেন। সেখানে একটা পিস ছিল ওনার 'আফগান' বলে। তো সেই আফগান পিসটাকে যখন উনি ইন্ট্রোডিউস করছিলেন, আ এখানে আমাদের আরবাইন, আমি যেখানে থাকি আরবাইনের কাছে একটা থিয়েটারে উনি একটা ছোট্ট গল্প বলেছিলেন যে উনি যখন বড় হচ্ছিলেন, তখন উনি বোম্বেতে দেখতেন যে প্রচুর আফগানিস্তান থেকে লোকেরা এসেছেন
এসে তারা কিন্তু শুধু ব্যবসার কাজে নিজেদেরকে কনসেনট্রেট করছেন না। তারা অনেকেই ওই যেটা হয় আগেকার দিনে যেটা হতো মানে এখনো যেটা হয় কিছু, কিছু জায়গায় খুব চলটা উঠে গেছে। যেটা হচ্ছে ব্যান্ড পার্টি। বিয়েতে ব্যান্ড পার্টি বেরোয়। তো তারা ওই ব্যান্ড পার্টি তে অংশগ্রহণ ছিলেন এবং তাদের অনেকেরই নাম ছিল মেহমুদ নামটা ছিল। এইজন্য দেখবে কলকাতাতে ওই আম মোহাম্মদ আলী রোড যেটা কলেজ স্ট্রিটের কাছে মোহাম্মদ আলী রোড কানেক্টস কলেজ স্ট্রিট উইথ তোমার হাওড়া। সেখানে দেখবে অনেক ব্যান্ড পার্টির দোকানের নামই মেহমুদ অ্যান্ড কো। তাদের সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না। কিন্তু জাস্ট রেফারেন্সটা দিলাম। তারা ওই ব্যান্ড পার্টির অংশ ছিলেন এবং সেইখান থেকে জাকির সাহেব বলেছিলেন যে একটা সুর উনি উনার ছোটবেলায় কানে শিখে যান এবং সেই সুরটাকে হোমাজ দেওয়ার জন্যে একটা ট্রিবিউট দেওয়ার জন্যে উনি আফগান পিসটা তৈরি করেছেন। সেই আফগান পিসটা কিন্তু পরবর্তী সময় গ্র্যামি অ্যাওয়ার্ড। তো তাতে করে আমরা বুঝতে পারি যে আফগানিস্তানের সাথে শুধু আমাদের এনশিয়েন্ট পিরিয়ডের যে সম্পর্কটা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেখান থেকে কথাটা শুরু করলাম, 19th সেঞ্চুরির থেকে অব্দি কন্টিনিউ করছে একটা হেভি ফ্লো আছে। পরবর্তী সময়েও আছে। কিন্তু আমরা যদি আবার একটু এনশিয়েন্ট পিরিয়ডে চলে যাই, তাহলে একটা জায়গার নাম আমি খুব ইম্পর্টেন্স দিতে চাই এখানে সেটা হচ্ছে শটুগাই। মানে বিভিন্ন ঐতিহাসিক গবেষক, আর্কিওলজিস্টরা বলেছেন যে এই শটুগাই থেকে আসা ল্যাপিস লাজুলি একটা খুব প্রিসিয়াস হুম, স্টোন, কালো রঙের প্রিসিয়াস স্টোন। তার যে ব্যবসায়িক গুরুত্বটা ছিল, তার যে আ মানে তার যে ইম্পোর্টেন্সটা ছিল, ল্যাপিস লাজুলি এখনো পাওয়া যায় আফগানিস্তানে। কিন্তু সেই ল্যাপিস লাজুলির যে ট্রেডটা, সেই ট্রেডটা পড়ে যাওয়ার জন্যে আ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর কিন্তু পতন হয়েছিল। মানে শিরিন রত্নাকর বলে একজন আর্কিওলজিস্ট আছেন, তিনি এই ব্যাপারটা তুলে ধরেছিলেন। অন্যান্য অনেক থিওরি আছে যে কেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর পতন হয়েছিল সেই বিষয়ে আমার যাওয়ার দরকার নেই বিকজ ইট ইস ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড পিপল আর অ্যাওয়্যার অফ ইট। কিন্তু ল্যাপিস লাজুলির যে ট্রেডটা শটুগাই ইট ওয়াজ অ্যান আউটপোস্ট ইন আফগানিস্তান। এই সময় থেকে আমরা আফগানিস্তানের একটা কানেকশন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর পাই। এবার এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি শুধুই ভারতবর্ষে ছিল? বর্তমান ভারতবর্ষে রাখিগালি, ধোলাভিরা, লোথাল এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট। কিন্তু যে দুটো সাইট আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এবং সেটাকেই আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মেইন সেন্টার হিসেবে চিনি সেটা হচ্ছে হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। এই দুটোই কিন্তু পাকিস্তান। কাজেই আফগানিস্তানের সাথে যদি আমাদের আম সাংস্কৃতিক একটা আ কানেকশন যদি দেখতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে পাকিস্তানের গুরুত্বটা ভুলে গেলে চলবে না। ইনফ্যাক্ট 19th সেঞ্চুরিতেও পাকিস্তানের গুরুত্ব কিন্তু প্রচণ্ডভাবে আছে বা 20th সেঞ্চুরিতেও পাকিস্তানের গুরুত্ব কিন্তু প্রচণ্ডভাবে আছে এবং সেটা এখনো আছে। তুমি যে কথাটা উচ্চারণ মানে ইউজ করলে গান্ধার শব্দটা, এই গান্ধারের একটা বিশাল অংশ কিন্তু এখন বর্তমান পাকিস্তানে আছে এবং বর্তমান পাকিস্তান আর্কিওলজিক্যাল সার্ভে মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আব্দুল সামাদ অ্যালং উইথ কোলাবোরেশন উইথ দ্য ইটালিয়ান মিশনস যেটা কিনা শুরু হয়েছিল 1960s এ আন্ডার দ্য লিডারশিপ অফ জোসেফ পেতুচ্চি। তারা কিন্তু ক্রমশই এই চেষ্টা করছেন কি করে ওখানকার বুদ্ধিস্ট হেরিটেজটাকে রিকভার করা যায়। আমরা পাকিস্তান বললেই ১ম এ যেটা মাথায় আমাদের আসে সেটা হচ্ছে ইসলামিক হেরিটেজ। ট্রু, ওরা সবসময় ইসলামটাকেই বেশি প্রাধান্য দিয়েছে, ওটাকে কাল্টিভেট করেছে কম্পেয়ার টু ইন্ডিয়া অর সে ধরো আফগানিস্তান। কিন্তু ওরা কিন্তু এট দ্য সেম পয়েন্ট অফ টাইম বুদ্ধিজমটাকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছে যেটা অনেকেই আমরা জানি না। এটা স্বাধীনতার পর পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। সেটা স্বাধীনতার পর থেকেই দিয়েছে এবং সেটা নিয়ে বিস্তর ওরা গবেষণা করেছে ফ্রম 1945 onwards। 1945 থেকে শুরু করে এখনো। ইনফ্যাক্ট 13ই ডিসেম্বর 13 ডিসেম্বর ইসমাও ইটালিয়ান মিশন ইন পাকিস্তান যেটা কিনা শুরু করা হয়েছিল 1964 এ আন্ডার দ্য লিডারশিপ অফ জোসেফ পেতুচ্চি। সেইটা একটা বিশাল কনফারেন্স আছে রিগার্ডিং অল দিস ইস্যুস। কি করে ওরা গবেষণা শুরু করলো। ইট উইল বি হ্যাপেনিং ইন ইসলামাবাদ আই বিলিভ। হয় ইসলামাবাদ নাহলে সোয়াত যেকোনো একটা অঞ্চলে। আমার এক্সাক্টলি এখন মনে পড়ছে না। বাট দে উইল বি হ্যাভিং আ কনফারেন্স এবং সেখানে কিছু বিখ্যাত আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা নিজেদের আম ওপিনিয়ন প্রেজেন্ট করবে। তাদের মধ্যে একজনের সাথে তো মানে আমার মনে হয় এই ফিল্ডে যারা কাজ করছে তাদের সকলেরই পরিচয় থাকা উচিত। সেটা হচ্ছে লুকা অলিভিয়ে। তা কি করেন তিনি? আমরা তো আশা করি জানবো। Luca Olivieri is a well-known archaeologist and art historian আমি এরমভাবে বলবো। He has been the কি বলবো? এই যে ইটালিয়ান মিশনস গুলো ওখানে হচ্ছে, মানে মিশন বলতে কিন্তু আমি এখানে কোনো মানে মিলিটারি অপারেশন এর কথা বলছি না। আর্কিওলজিক্যাল এক্সকাভেশন গুলোকে অনেক সময় মিশনস বলে আইডেন্টিফাই করা হয়।
তো সেই যে ইটালিয়ান এক্সক্যাভেশন, ইটালিয়ান গবেষকরা যারা ওখানে কাজ করছে, সেই যে পুরো দলটার যিনি মানে মাথা, এটা হচ্ছে লুকা অলিভিয়েরি। He heads the project and he has been doing this for the past 20 years, I believe. মানে ১ম এ যেটা বললে যে ভারতের সাথে আফগানিস্তানের সংযোগ কোথা থেকে আসছে এবং মাঝখানে পাকিস্তানকেও ছেড়ে যাওয়া যায় না। এখান থেকে একটা আমার প্রশ্ন আসলো যে ল্যাপিস লাজুলি ট্রেড বন্ধ হয়ে গেছিল বলতে তুমি কি বোঝাতে চাইছো? যে আফগানিস্তান থেকে বা গান্ধার থেকে যোগান কমে গিয়েছিল সিন্ধু সভ্যতায়? যেটা আর রপ্তানি করতে পারেনি তারা, এরকম কিছু? না, যোগান কি করে কমে যাবে? জিনিসটা তো এখনো পাওয়া যাচ্ছে। যেটা বলা হয় সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এ, যেটা কিনা আফগানিস্তানে নয়, এদিকে হারাপ্পা মহেঞ্জোদারো ওই অঞ্চলটায় ছিল। সেখানকার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন উইকেন্ড হয়ে যাওয়াতে, দুর্বল হয়ে যাওয়াতে আমরা যেটা দেখতে পাই যে এই আমদানি-রপ্তানি, এই যে ব্যাপারটা, এই যে ট্রেডের ব্যাপারটা, একটা যখন ধরো একটা রাজ্যের তো একটা কতগুলো মাথা থাকে, একটা না বা একাধিক মাথা থাকে। সেই মাথারা যদি একটা করে পড়ে যায়, তাহলে সেই রাজ্যের অনেক ক্ষয় বা ক্ষতি হয়। তো একটা হচ্ছে আমরা দেখতে পারি সেটা হচ্ছে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি। এবার কোনো রাজ্যের যদি ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়, এই রাজ্যের তো অবক্ষয় হবেই। এবং সেই রাজ্য কোথায় কার সাথে কতটা ব্যবসা-বাণিজ্য করবে, কি বিষয়ে ব্যবসা-বাণিজ্য করবে, সেটা তো এই রাজ্যের মাথারাই ডিসাইড করে, তাই না? তো ল্যাপিস লাজুলি শেষ হয়ে যায়নি। ল্যাপিস লাজুলি তো এখনো পাওয়া যাচ্ছে। কিন্তু ল্যাপিস লাজুলি কি যে আনতে হবে, সেটা দিয়ে যে ব্যবসা করতে হবে, সেটা নিয়ে যে আরো লিঙ্কস করতে হবে, সেটা পড়ে গেছে। এবং শুধু হরপ্পা সভ্যতায় নয় বা ইন্দাস ভ্যালি সভ্যতায় নয়, পরবর্তী সময়ে যখন আমরা মহাভারত পড়ছি, দি গ্রেট ইন্ডিয়ান এপিক টেক্সট, সেখানেও কিন্তু আমরা গান্ধারের উল্লেখ পাচ্ছি। গান্ধারী ফর এক্সাম্পল, উনি ফর এক্সাম্পল তারা কিন্তু এই অঞ্চল থেকেই আসছেন, তাই না? কাজেই ভারতবর্ষের সাথে ওই অঞ্চলের মানে তৎকালীন ভারতবর্ষের তো যে ওই অঞ্চলের কানেকশন যে ছিল না, সেটা বলাটা খুবই ডিফিকাল্ট। খুবই ইন্টারেস্টিং কানেকশন ছিল। এবং সেই কানেকশনসটা হাইটেন্ড হয় আমার মনে হয় দুটো যৌবন। একটা হচ্ছে মৌর্য যুগে, আর আরেকটা হচ্ছে কুষাণ পিরিয়ড। মৌর্য যুগের ব্যাপারটা এতটাই ওয়েল ডকুমেন্টেড যে সেটা সব ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি, যে অশোকের কার্যকলাপ, অশোকের তার বুদ্ধিস্ট কাউন্সিলের পরে উনি কি করেছিলেন, উনি কতটা ইনফ্লুয়েন্স খাটিয়েছিলেন টু স্প্রেড বুদ্ধিজম, মানে ধর্মের বিস্তারের মাঝপথে কি করে উনি জিনিসটাকে অকুপাই করে, মানে জিনিসটাকে স্প্রেড করেছিলেন। এবং যেটা আরেকটা আমরা পাই সেটা হচ্ছে অশোকের লিপি ওই অঞ্চলে পাই, যেটাকে এখন আমরা গান্ধার বলছি। যেটা গ্রিক নাম ছিল আরাকোসিয়া। সেখানে যে অশোকের লিপি কান্দাহার অঞ্চলটাতে পাই, কান্দাহার যেটা এখন কান্দাহার নামটা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি তোমার দর্শকদের জন্যে, অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। কান্দাহার আর গান্ধার সম্পর্ক কিন্তু এক নয়। কান্দাহার একটা নাম, আর গান্ধার একটা জায়গা, যেটা যার সাথে কান্দাহারের কোনো সেরকম ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই। আবার গান্ধার একটি সভ্যতারও কথা, সেই সভ্যতা কিন্তু আলাদা। প্রজাঙ্গে অশোকের লিপি যেটা আমরা পাই বাইলিঙ্গুয়াল স্ক্রিপ্ট, লিখারামাইক লিপিতে, সেটাও কিন্তু ওই আফগানিস্তানে পাওয়া যায়। এবং সেই সময় মৌর্য যুগে আফগানিস্তান ওয়াজ পার্ট অফ দি মডার্ন সিভিলাইজেশন। পরবর্তী সময় যখন আমরা দেখি কুষাণ আমলে, মানে আমাদের ভারতীয় ওই ইতিহাসের একটা ১ মিনিট, ১ মিনিট। কুষাণে আসার আগে আমার কয়েকটা প্রশ্ন। আ আ অশোক গান্ধার জয় করার আগে গান্ধারটা কি মানে পুরোপুরি তখনও বৈদিক বা হিন্দু সংস্কৃতির অংশ ছিল? আর গান্ধারটা কি মূলত অশোক অশোক না সরি চন্দ্রগুপ্ত মৌর্য খুব সম্ভবত সেলুকাসের কাছ থেকে পেয়েছিল। তার আগে কি মূলত পুরোটাই আ মানে বৌদ্ধ ধর্মের কোনো ছাপ ছিল না সেখানে? শুধুমাত্র বৈদিক ও হিন্দু ধর্ম বলা যায় না, বৈদিক ধর্মের ছাপ ছিল? খুবই ভালো প্রশ্ন করেছো তুমি এটা। প্রথমত যেটা তুমি নিজেকে রিকারেক্ট করলে সেটা হচ্ছে অশোক জয় করেনি। ওটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবং সেই সময় ওখানে শুধু আমরা বৈদিক ধর্মের একটা বিস্তার না দেখে আমরা ওখানে আমরা আমরা বৈদিক ধর্মটা না ইউজ করে আমরা লেটস ইউজ দ্য ওয়ার্ড ইন্ডো গ্রিক সিভিলাইজেশন। কারণ সেই সময় ওখানে গ্রিকেদের একটা এতটাই আসা যাওয়া ছিল বা দখল ছিল, মানে প্রায়র টু চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাভিং কান্দাহার বা ওই আফগানিস্তান এই অঞ্চলটা। কারণ তার আগে তো ওটা সেলুকাস নিকেটরদের অন্তর্ভুক্ত ক্ষমতায় ছিল, দখলে ছিল, যেটা তুমি নিজেই বললে।
তো সেই সময় ওখানে আমরা ইন্ডো গ্রিকদের একটা বিশাল ডমিনেন্স পাই এবং তাছাড়া পার্সিয়ানদের একটা খুব ভালো আসা যাওয়া ছিল ওই অঞ্চলটাতে। তাই জন্যে পরবর্তী সময়ে এটাও অনেকে বলেছেন যে অশোকের যে বিখ্যাত কলামস গুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, যে পিলার, তার উপরে কোনো জায়গায় সিংহ, কোনো জায়গায় হাতি এসব আছে। যেটা পরবর্তী সময়ে আমাদের ভারতের কনস্টিটিউশনেও ইনকর্পোরেট করা হয়েছিল। তারা মানে সেটা যারা তৈরি করেছিল তারা কিন্তু ওই আ পার্সিয়ান এম্পায়ার, মানে যেটা আচামেনিড এম্পায়ার বলা হয়, সেখান থেকে এসছিল। অবশ্যই এই মতও আছে যে সেটা একেবারেই অশোকের নিজের মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমরা পরবর্তী সময়ে যদি দেখতে পাই সেটা হচ্ছে যে পার্সিয়ান পার্সেপলিসের সাথে পার্সিয়ান পার্সেপলিসের যে কলমগুলো আছে তার সাথে অশোকের কলমে একটা প্রচণ্ড মিল আছে। এটা তো কখনো হতে পারে না একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠলো, হঠাৎ করে বলল যে, "হ্যাঁ, হ্যাঁ, আজকে আমি কলম তৈরি করছি।" Every idea an idea cannot be created in isolation. প্রত্যেকটা আইডিয়ার পেছনে একটা কারণ থাকে। একটা যোগসূত্র, একটা রেফারেন্স থাকে। সেই রেফারেন্সটা অশোক কিন্তু পার্সিয়ান এম্পায়ার থেকে নিয়েছিল। তো আমরা যদি বলি, কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে ওই জায়গায় কি মানে কোন ধর্মের বিস্তার ছিল? নানান ধর্মের বিস্তার ছিল। ওখানে একটা বৈদিক সভ্য মানে বৈদিক ধর্মের কিন্তু মানে ডমিনেন্স বা বেশি ইম্পোর্টেন্স ছিল না। নানান ধর্মের ওখানে একটা আ কি বলবো? একটা খুব নানান ধর্মের অ্যাসিমিলেশন ছিল। যেটাকে আমরা বলি সিনক্রেটিক কালচার। সিনক্রেটিজমের যে মূল বীজটা, যেটা পরবর্তী সময়ে আমরা মধ্যযুগে ভারতবর্ষে দেখতে পারি। আ সেই বীজটা আমার মনে হয় ওইখান থেকেই এসছিল। যে নানান ধর্মের একটা মিলন, নানান ধর্মের মিলন ক্ষেত্র। এইজন্য দেখো ওই যে ওখানে যে স্ক্রিপ্টটা, ওখানে যে ইনস্ক্রিপশনটা আমরা পাচ্ছি গান্ধারে, সেটা কিন্তু অশোক চাইলেই এমন কোনো ভাষায় লিখতে পারতেন যে ভাষাটা ভারতবর্ষে মানে যেটা ব্রাহ্মী বা খরোষ্ঠী ওটাতে লিখতে পারতেন। উনি কিন্তু সেটা ইউজ না করে গ্রিক আর অ্যারামাইক ইউজ করেছেন। তাই না? তার কারণ উনি ওখানকার যারা অডিয়েন্স, এক্সিস্টিং অডিয়েন্স, তাদেরকে অ্যাড্রেস করতে চাইছেন। যেমন ধরো আমরা এই পডকাস্টটা বাংলায় করছি কেন? কারণ আমরা বাংলার অডিয়েন্সকে অ্যাড্রেস করতে চাই। তাই না? কিন্তু আমরা যদি ইংরেজিতে করতাম তার মানে আমরা একটা লার্জার অডিয়েন্সকে রিচ আউট করতাম। মানে যেখানকার অডিয়েন্সকে রিচ করতে চাই সেখানকার অডিয়েন্সের ভাষাটাকে আমরা ইউজ করছি। কাজে সেই সময় যখন উনি গ্রিক আর অ্যারামাইক ওখানে ইউজ করছেন নিজের ইনস্ক্রিপশনের জন্যে, ধম্মের কথা প্রচার করার জন্যে, THAMMA ধম্মের কথা প্রচার করার জন্যে, সেই উনি কিন্তু ভাষাটা চুজ করছেন গ্রিক অ্যান্ড অ্যারামাইক। দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর হিম। এবং সেই থেকেই আমরা বুঝতে পারছি যে ওই অঞ্চলের শুধুমাত্র বৈদিক আম মানে ধর্ম বা বৈদিক ধর্মের যারা মানে বিশ্বাসী তারা থাকছেন না। অন্য ধর্মের লোকেরা বা অন্য ভাষার লোকেরাও থাকছে। গ্রিক হলো, অ্যারামাইক হলো, সেখানকার পার্সি বলতে ওখানকার জোরাস্ট্রিয়ানরা। হুম। ঠিক আছে? তো এই জায়গাটা হলো। এবার তুমি কুষাণ বা মৌর্য যুগ যেটা এগোচ্ছিলে হ্যাঁ, মানে মৌর্য যুগের কথাটা তো আমরা সকলেই জানি। ছোটবেলা থেকে ইতিহাস বইতে পড়ছি অশোকের আম বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আমরা জানছি। ছোটবেলা থেকেই আমরা বইতে পড়ছি। কিন্তু আমাদের কাছে ইতিহাস বইতে যেটা ওয়েল ডকুমেন্টেড নয়, সেটা হচ্ছে কুষাণ এম্পায়ার। এই কুষাণদের সম্পর্কে বলতে গেলে ১ম এই বলতে হয় যে এদেরকে ভুলে যাওয়া হলো কেন? তার কারণ ভারতের স্বাধীনতার পরে যে ন্যাশনালিস্ট প্রজেক্টটা আমাদের ভারতবর্ষে তুলে ধরা হয়েছিল, তাতে করে ইন্ডিজিনিয়াস এম্পায়ার মানে যেইসব সাম্রাজ্যগুলো এই মানে আমাদের ভারতবর্ষের থেকে তৈরি হয়েছে, যেমন ধরো মৌর্য, গুপ্ত, আ চোল, হুম? এই সাম্রাজ্যগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। মানে সান অফ দ্য সয়েল যেটাকে বলা হয়। ঠিক আছে? হুম, কুষাণরা তো সান অফ দ্য সয়েল না, তারা মাইগ্রেটেড, মানে তারা একটা জায়গা থেকে এখানে এসে তাদের আ মানে বংশ বলব না, তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। কাজেই অ্যা সেই পিরিয়ডটাকে খুব ভালো করে আইডেন্টিফাই করা হয়নি। তার ২ টো কারণ আছে। একমাত্র শুধু ওই ন্যাশনালিস্ট হিস্ট্রি প্রজেক্টের কথা আমি বলব না। আরেকটা কারণ হচ্ছে কুষাণ সাম্রাজ্যের ইতিহাস ভালো করে পড়ার জন্যে ভারতবর্ষে যেই সাইটগুলোকে এক্সক্যাভেট করতে হবে, কারণ সেখান থেকে না হলে আর্কিওলজিক্যাল সোর্সেস পাওয়া যাবে না। সেই সাইটগুলো এতটাই প্রবলেম্যাটিক এরিয়াতে আছে, রাজ্যে বলো বা সোশ্যাল ভাবে বলো, সেই সাইটগুলোকে ভালোভাবে এক্সক্যাভেট করা যায়নি। যার একটা নাম আমি তোমায় বলব, যেটা আমি নিজে চোখে দেখে এসেছি গত বছর, সেটা হচ্ছে কানিষ্ক। হচ্ছে বারামুল্লা অঞ্চলে, আ আমাদের কাশ্মীরে
আছে জায়গাটা। এবং সেটা 1989 এ ১ম বিআর মানি বলে এখন আমাদের যে একটা ন্যাশনাল মিউজিয়ামের যে খুব নামকরা আর্কিওলজিস্ট, তিনি ওই অঞ্চলে কাজ করতে শুরু করেছিলেন। একটা সিজন কাজ করার পর উনি কাজটা বন্ধ করে দিতে হয়, বিকজ কাশ্মীরে যে পলিটিক্যাল আনরেস্ট গুলো হয়েছিল বা যে অ্যাক্টিভিটিস, তার জন্য উনাকে কাজটা বন্ধ করে দিতে হয়েছিল। এবার সেই কানিশপুরের সাইটটা যদি এক্সক্যাভেট করা যেত, তাহলে ভারতবর্ষে কুষাণদের আ মানে রাজনৈতিক বিস্তার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারব। কিন্তু সেটা জানতে পারিনি। আরেকটা বিষয় যেটা আমরা জানতে পারি না, সেটা হচ্ছে যে এক্সাক্টলি সেটা হচ্ছে যে আর যে সাইট গুলো আছে সেগুলো ওয়েল এক্সক্যাভেটেড। কিন্তু আমার মনে হয় ভারতবর্ষেতে কুষাণদের আ রাজনৈতিক বিস্তার সম্পর্কে আরো জানতে গেলে অন্যান্য সাইটগুলোকে এক্সক্যাভেট করতে হবে। কিন্তু কুষাণদের সম্পর্কে ম্যাক্সিমাম ইনফরমেশনটাই আসে পাকিস্তান থেকে এবং আসে হচ্ছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের যে সাইটগুলো আছে, আই-খানুম বলো, সুরকোথাও বলো, এই সাইটগুলো থেকে কুষাণদের ইনফরমেশনটা আসে। এবং কুষাণ সাম্রাজ্য সম্পর্কে যে মূল তথ্যটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটা 1993 তে আবিষ্কার হওয়া রাবাদাত ইনস্ক্রিপশনের পরে। 93 অব্দি আমরা কুষাণদের সম্পর্কে যা জানতাম বা যা জেনে এসছি, তাদের রাজনৈতিক কথা বা তাদের সামাজিক কথা, ধর্মের কথা, সেই সবকিছুর একটা নতুন দিক আমাদের সামনে খুলে যায়। আমাদের সামনে মানে পুরো পৃথিবীর সামনে আরকি। সেটা হচ্ছে যখন রাবাদাত ইনস্ক্রিপশন 93 তে পাওয়া যায়। তাহলে কুষাণ নিয়ে গবেষণা শুরু হয়েছে সেই লেট 19th সেঞ্চুরিতে, মানে 1870, 1870 না, 1850 ওই সময় থেকে, যদি হিস্টোগ্রাফিটা আমরা ফলো করি। 93 অব্দি অপেক্ষা করতে হয়েছে টু কাম আপ উইথ আ ডেফিনিট আইডিয়া অ্যাবাউট দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য কুষাণ। কতটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এবং মানে আগে কেমন ধারণা ছিল যেটা পাল্টে গেল? আগে ধারণাটা ওই 19th সেঞ্চুরি থেকে, যেটা তোমার ধরো 1940 বা 50s অব্দি ছিল বা 60s অব্দি ছিল, সেটা হচ্ছে কুষাণরা বেসিক্যালি একটা ওই ছোট্ট আ মানে একটা ছোট্ট কমিউনিটি, একটা বেসিক্যালি ওরা মাইগ্রেশন করছেন। ১ম এ চায়না থেকে এসে ওরা আফগানিস্তানে বসবাস করছে। ট্রাইবাল কমিউনিটি। এখন ট্রাইবাল শব্দটা ইউজ করা হয় না, ইন্ডিজিনিয়াস বলবো। তো ইন্ডিজিনিয়াস কমিউনিটি চায়না থেকে এসে আফগানিস্তানে বসবাস করছেন এবং সেখান থেকে তারপরে আস্তে, আস্তে একটা ওই জাস্ট কন জাস্ট টু কনকার জাস্ট টু কনকার ওরা এসে তোমার ইন্ডিয়াতে একটা ছোট্ট সেটেলমেন্ট তৈরি করছে এবং এবং এরকমও বলা হয়েছে যে ওদের যে সাম্রাজ্যকালটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে পাল্টে গেল আফটার দ্য পাবলিকেশন অফ আ ভেরি ইম্পোর্টেন্ট টেক্সট, রাইজ অ্যান্ড ফল অফ দ্য এম্পায়ার বাই বি.এন. মুখার্জি। বি.এন. মুখার্জি সাহেব যখন এই বইটা বের করলেন, তার আগে উনি গবেষণা করেছিলেন সোয়াসে আন্ডার এ.এল. ব্যাসন। সেই সময় থেকে এই জিনিসগুলো পাল্টে গেল। সেই সময় থেকে আমরা বুঝতে শুরু করলাম যে আ কুষাণ সাম্রাজ্য ভারতের তথা প্রাচীন ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ। ইট ইস নট জাস্ট আ মেয়ার পাসিং ফেজ, ইট ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের যদি প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি, আমা ব্যবসা-বাণিজ্য, এই সবকটাকে বুঝতে হয় ইন দ্য পোস্ট মডিয়ার্ন পিরিয়ড, তাহলে কুষাণ যুগটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তার কারণ মৌর্য যুগ আর গুপ্ত যুগের মধ্যে একটা বিশাল সময়কাল আছে। এই সময়কালের মধ্যে আমরা এটা কখনোই চিহ্নিত করতে পারি না যে সেই সময় কোনো ইম্পর্টেন্ট আম সাম্রাজ্য গড়ে ওঠেনি। ইট ইস নট আ পাসিং ফেজ। আমি আবারও রিপিট করছি নিজেকে। ইট ইস নট আ পাসিং ফেজ। ইট ইস আ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টাইম। এখানে শুধুই আমরা ব্যবসা-বাণিজ্যের বিস্তার দেখছি না, ধর্মের বিস্তার দেখছি না। কিন্তু যে মেটেরিয়াল কালচার, যে শব্দটা আর্কিওলজিস্টরা খুবই ইউজ করেন, ঐতিহাসিকরাও করেন, যে মেটেরিয়াল কালচার, সেই মেটেরিয়াল কালচারের মধ্যেও একটা কিন্তু আমরা চেঞ্জ পাচ্ছি। যেই সাইটগুলোর কথা আমি বললাম আফগানিস্তানে বা পাকিস্তানে, ধরো তাজিকি ঢেরি, সোয়াত, আম আম আ গিলগিট বালুচিস্তান বা আমাদের এখানে কাশ্মীর, সাংহোল, পাঞ্জাবের সাংহোল, ওয়েল ডকুমেন্টেড সাইট। সেই সাইটগুলো থেকে যে মেটেরিয়ালটা আমরা পাচ্ছি, সেটা আমরা দেখতে পারি যে মৌর্য যুগের থেকে অনেকটা আলাদা।
সেটা তুমি পটারি বলতে পারো, সেটা তুমি ব্রিক্স বলতে পারো, যেকোনো কিছুই বলতে পারো। মধ্যযুগ থেকে অনেকটাই আলাদা। কাজেই সেখানে দাঁড়িয়ে ওই পোস্ট মডিয়ান পিরিয়ড বলে ওটাকে চিহ্নিত করে দিলেই ছেড়ে দিলে হবে না। তাদের সম্পর্কে আরো বিস্তারে পড়তে হবে, গবেষণা করতে হবে। ২০১৫ না, ১৫ না, ২০১৩ কিংবা ১৪ ওই সময় রণবীর চক্রবর্তীর একটা লেখা বেরিয়েছিল এবং সেখানে উনি লিখেছিলেন যে ওই পোস্ট মডিয়ান পিরিয়ড বলে জিনিসটা ছেড়ে দিলে হবে না। জিনিসটা সম্পর্কে আরো গবেষণা করতে হবে, জিনিসটা সম্পর্কে আরো জানতে হবে এবং তার জন্যে এই আর্কিওলজিক্যাল সাইটগুলোকে আরো এক্সক্যাভেট করতে হবে। তার কারণ হচ্ছে কুষাণ যুগের সম্পর্কে জানতে গেলে আর কোনো উপাদান আমাদের চোখের সামনে আসছে না। যেটাকে আমরা বলি লিটারেরি সোর্সেস, সাহিত্যিক উপাদান। সেগুলো কিন্তু আমাদের কাছে নেই। কাজে আর্কিওলজিক্যাল সোর্সের উপরই কিন্তু আমাদের একটু স্ট্রেস দিতে হবে। না হলে কিন্তু কুষাণ যুগ সম্পর্কে খুব একটা কিছু আমরা জানতে পারবো না। এখনো পর্যন্ত যা আমরা জেনেছি, মূলত ধরো 80% আমরা আর্কিওলজিক্যাল সোর্স থেকেই জেনেছি। যেহেতু কনিষ্ক কুষাণদের খুব ইম্পোর্টেন্ট একজন ব্যক্তিত্ব, রাজা। তিনি যেহেতু তার সাথে একটা বৌদ্ধ ধর্মের যোগাযোগ ছিল, তাই কিছু বৌদ্ধ গ্রন্থে তার কথা পাওয়া যায় বিকজ উনি 4th বুদ্ধিস্ট কাউন্সিলটাকে প্যাট্রনাইজ করেছিলেন, যেটা কিনা হারওয়ান অঞ্চলে হয়েছিল কাশ্মীরে। যেটা খুব ওয়েল ডকুমেন্টেড সাইট, এখনো যেকোনো লোক গিয়ে দেখতে পারে। বারামুল্লা অঞ্চলে হারওয়ান জায়গাটা আছে। এর বাইরে, এই সাহিত্যিক উপাদানের বাইরে আমরা আর কোনো সেরকম সাহিত্য সে সময় খুঁজে পাচ্ছি না যেখানে আমরা কুষাণদের উল্লেখ পাই। কাজে কিন্তু এই সাহিত্যটাকে আমরা ইউজ করতে পারবো না, তার কারণ সেটা ধর্মীয় একটা ব্যাপার, একটা ধার্মিক অ্যাঙ্গেল আছে এবং সেখানে একটা বায়াসনেস চলে আসে। আর যখন ঐতিহাসিকরা ক্লাসিফিকেশন করে রিগার্ডিং দ্য সোর্সেস, আর্কিওলজিক্যাল সোর্সেসকে প্রাইমারি সোর্স হিসেবে আইডেন্টিফাই করে আর সোর্সেসগুলোকে সেকেন্ডারি। সেই সেকেন্ডারি সোর্সের মধ্যেও আবার বিভাজন আছে। যখন সেটা রিলিজিয়াস রিসোর্সেস হয়ে যায়, মানে ধার্মিক কোনো সেটা ধরো মহাভারত হতে পারে, সেটা ধরো রামায়ণ হতে পারে, সেটা ধরো বেদ হতে পারে বা বুদ্ধিস্ট ত্রিপিটক হতে পারে বা জৈন কল্পসূত্র হতে পারে। সেইগুলোর মধ্যে আবার বিভাজন হয়ে যায়, কারণ সেগুলো আরো একটু বেশি বায়াস বিকজ সেটা একটা ধার্মিক অ্যাঙ্গেল থেকে লেখা হচ্ছে। ফর এক্সাম্পল, আজকে যদি আমি কোনো রিলিজিয়াস ইনস্টিটিউটকে, সেটা যেকোনো রিলিজিয়াস ইনস্টিটিউট হতে পারে, তাকে একটা কোনো ডোনেশন করি এবং তারা যদি আমার সম্পর্কে লিখতে বসেন, তাদের ইএমডি কোনো একটা নিউজ লেটারে বা কিছু একটাতে, ন্যাচারালি তার ভালো কথাই লিখবেন, খারাপ কথা খুব একটা লিখবেন, তাই না? তো সেই উপাদানটাকে আমি কি করে একটা আনবায়াসড সোর্স হিসেবে নিজের ইতিহাসকে রিকনস্ট্রাক্ট করার জন্য নিতে পারবো? তাই জন্যেই আমাদের, যেহেতু এই সময় কোনো সাহিত্যিক উপাদান আমাদের চোখের সামনে আসছে না, তাই জন্যে আর্কিওলজিক্যাল সোর্সেস গুলোকে আরো বেশি করে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এবং এই সাইটগুলোকে ভালো করে এক্সক্যাভেট করতে হবে। কিন্তু এই সাইটগুলোকে এক্সক্যাভেট করার অনেক রকম প্রবলেমস আছে, যার একটা কথা আমি তোমাকে বললাম, পলিটিক্যাল প্রবলেমস এন্ড সোশ্যাল প্রবলেম। কনিষ্কপুর ফর এক্সাম্পল এস এ সাইট, ওটাকে এক্সক্যাভেট করা এখন মুশকিল, যার কারণ ওখানে একটা বিশাল জনবসতি গড়ে উঠেছে। এই জনবসতিকে সরিয়ে, এবং তারা বহু বছর ধরে আছেন, মানে জেনারেশন আফটার জেনারেশন, তাদেরকে সরিয়ে দিয়ে ওখানকার এক্সিস্টিং আপেল বাগানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন করে এক্সক্যাভেট করা, আমি বলবো না ইম্পসিবল, ভেরি ভেরি। হুম, ১ম এ যেমন তুমি একটা কথা বললে যে ভারতের সেই সময় তাদেরকে একটু বেশি জোর দেওয়া হচ্ছে যারা ভূমিপুত্র, যারা এদেশে জন্মেছে বা খুব বড় সাম্রাজ্য করেছে। কিন্তু আমি মুঘলদের কথা, অবশ্যই সে বাইরে থেকে আসুক কিন্তু যথেষ্ট বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল। তো সেক্ষেত্রে একটু অফ টপিক হয়ে যায়, কিন্তু ছোট করে যদি আমরা একটু ধরতে পারি যে তাহলে সুলতানি বা এই দিল্লি সেন্ট্রিক এত মাতামাতি কেন? যেখানে চোলরা রয়েছে ১২০০ বছর টানা, বা ১২০০ কম বলে ফেললাম হয়তো। একটা টানা অংশ শাসন করেছে, বা বিজয়নগরে সাম্রাজ্য রয়েছে, তাদের নিয়ে কথা নেই। ১ম একটা প্রশ্ন, তারপর আরেকটা করব। হুম। না, চোল চোল তো অন্য টাইম পিরিয়ড হয়ে গেল। চোল আর মুঘলদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। চোলরা না তো তো চোলদের উপর সেরকম কোনো জোর দেয়নি। এদিকে সুলতানিদের উপর এত জোর দিয়েছে, সেরকম কিছু তো করেওনি তারা। না, ভূমিপুত্র ছিলেন। ভূমিপুত্রের কথাটা আমার হয়তো বলা এরমভাবে উচিত ছিল যে এনশিয়েন্ট পিরিয়ড এর ক্ষেত্রে। এনশিয়েন্ট পিরিয়ড এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বা আমি আমার গবেষণা, ইমিডিয়েট গবেষণা যেটুকু বুঝতে পেরেছি যে আ গুপ্তদেরকে গোল্ডেন এজ বলা হয়েছে বিশাল সময় ধরে। সেই আইডিয়াটা অবশ্য এখন অনেকেই রিজেক্ট করছেন যে there is nothing golden in the Gupta period. মানে আমার একজন ঐতিহাসিক আ বন্ধু আছেন, মাস্টারমশাইরা বলে তারা মজা করে বলেছিলেন, গোল্ড তো ছেড়ে দাও, সেখানে ব্রোঞ্জও ছিল না, এরকম একটা ব্যাপার।
একটা পিরিয়ডকে গোল্ডেন পিরিয়ড কেন বলা হয়? তার কারণ সেখানে সব দিক থেকে আমরা একটা বিশাল বিস্তার, মানে একটা বিশাল ফ্লারিশমেন্ট দেখতে পাই। সবাই খুশিতে ছিল। তো সেটা তো চোল আমলেও ছিল। কিন্তু চোলদের কথা আসে না কেন? যে তুমি প্রশ্ন করলে। এক কথায় বলতে গেলে biasness towards North Indian empires, হুম, নর্থ সাউথের ডিভাইড চলে আসে এখানে। আর্য আর দ্রাবিড়দের ডিভাইড চলে আসে। মানে যেটা শুধু আমাদের ইতিহাসে নয়, আমাদের যে দৈনন্দিন জীবনে সেটাও আমরা দেখতে পাই। এখনো, এখনো ৭৬ বছর, ৭৭ বছর হয়ে গেল আমাদের দেশের স্বাধীনতা হয়েছে। সেখানে এখনো যদি কেউ আ ধরো তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা বা কেরালা থেকে আসে, তাদেরকে আমরা এক কথায় বলবো, "এই সাউথ ইন্ডিয়ান।" তাই না? এই যে শব্দগুলো, এই টার্মিনোলজিটা এখনো তো আমরা ইউজ করি। এইগুলো আমরা, বা ধরো কেউ যদি নাগাল্যান্ড থেকে আসে বা মণিপুর, মিজোরাম থেকে, তাদেরকে আমরা নর্থ ইস্ট বলি। নর্থ ইস্টে অনেকগুলো স্টেট আছে। সাউথ ইন্ডিয়া অনেকগুলো স্টেট আছে। সেই ক্লাসিফিকেশন গুলো আমরা এখনো করতে পারি না। আমাদের মধ্যে এখনো অনেকে বিশ্বাস করে যে দিল্লি, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান এটাই হচ্ছে ভারতবর্ষ। এর বাইরে পৃথিবী আছে আমরা বুঝতে পারি না। ওনার গানের কথা সেই মনে পড়ে যে, "খিড়কি থেকে সিংহদুয়ারি তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো।" এই বায়াসনেস এর জন্যে হয়তো কিছুটা হতে পারে। এক্সাক্ট কারণগুলো আমার ঠিক জানা নেই। কারণ সেই সময় যারা গবেষণা করছেন, তারা কেন চোরদেরকে প্রাধান্য দিচ্ছেন না? তারা কেন চোর সাম্রাজ্য সম্পর্কে সেরকমভাবে গুরুত্ব দিয়ে লিখছেন না, বা চোরদেরকে গোল্ডেন পিরিয়ড বলছেন না? কারণ চোরদের যে অ্যাচিভমেন্টস, চোরদের যে ভিজুয়াল কালচার, আম এটা তো মানে কল্পনার বাইরে। এবং আর.সি. মজুমদার একটা বই লিখেছিলেন, হিন্দু কলোনিস অফ প্যারিস বলে। সেখানে উনি বলছেন যে সাউথ ইন্ডিয়ান এম্পায়ার্স গুলো, আমি এই টার্মটাই ইউজ করছি, সাউথ ইন্ডিয়ান এম্পায়ার্স, কারণ কালেক্টিভলি বলছি। কারণ সেই সময় তো এই তামিলনাড়ু, আন্ধ্রা, তেলেঙ্গানা, কর্ণাটকা, কেরালা বিভাজনটা ছিল না। তখন কালেক্টিভলি সাউথ ইন্ডিয়া, এই কথাটা আমি ইউজ করছি বিকজ they were the southern part of the country. আ ওরা কিন্তু they were responsible in colonizing some of the places in Southeast Asia. এই যে সাউথ-ইস্ট এশিয়াতে আজকে আমরা বড়বুদুর দেখছি বা আকরবাট দেখছি, কি করে হতে পারে? এই সুবর্ণ ভূমি, যেটাকে একসময় সুবর্ণ ভূমি বলা হতো সাউথ-ইস্ট এশিয়াতে, এই সুবর্ণ ভূমিতে কি করে হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের বা জৈন ধর্মের বিস্তার ঘটল? তাই না? এটা তো একটা মানে একটা একটা মানে রাজত্ব, মানে একটা ইম্পিরিয়াল পেট্রোনেজ ছাড়া হয় না। শুধু ওইটা না, ওদের যে লিপি ও তো কা, খা, গা, ঘা, চা, ছা, যা, যা এরকমই ট্রু, লিপি। ট্রু, ট্রু, ট্রু। তো এই যে সাংস্কৃতিক বিস্তার, এই যে ধার্মিক বিস্তার, সামাজিক বিস্তার, এগুলো তো মানে হয় না। এবং চৌদের যে নেভাল পাওয়ারটা ছিল, সামুদ্রিক যেটা শক্তি, সেটা তো তুলনার বাইরে। কিন্তু সেই সম্পর্কে সেরকমভাবে এখন বা লাস্ট 30-40 ইয়ার্স ধরে খুব ভালো কাজ হচ্ছে। তার আগে তো সেরকমভাবে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। সেরকমভাবে কাজ একেবারে যে হয়নি বলব না। বার্টন স্টেইন কাজ করেছেন, নীলকণ্ঠ শাস্ত্রী কাজ করেছেন। কিন্তু যেটাকে আমরা এখনকার রিসার্চ এ বলি ডিগিং ডিপ ইন্টু সামথিং, সেটা হয়নি কেন? সেই সেই উত্তর খুঁজতে গেলে ভারতের রাজনীতি সম্পর্কে আমাদের একটু আরো আলোকপাত করতে হবে। সেটা আমার মনে হয় একটা অন্য পডকাস্টে আমরা অন্য পডকাস্টে করলে ভালো হয়, হ্যাঁ। আর আরেকটা যেটা তুমি বললে যে কি বলে যে পক্ষপাতযুক্ত, যে কোনো বুদ্ধিস্ট কোনো টেক্সট তুমি নিলে সেখানে তো মানে মহামান্য হিসাবেই দেখানো হবে কনিষ্ককে। কারণ তিনি ওই ৪র্থ বৌদ্ধ সম্মেলনটাকে উনি করিয়েছিলেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, তাহলে নিরপেক্ষ আ লিখিত উপাদান বলতে কোনগুলোকে বোঝায়? কারণ কেউ না কেউ লিখেছে, তার কিছু বায়াস থাকবেই আশা করি। রাইট। আ নিরপেক্ষতার ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন জিনিসটাকে নিরপেক্ষ বলে মনে করি। যেটা তোমার কাছে নিরপেক্ষ সেটা আমার কাছে নিরপেক্ষ নাও হতে পারে। অল অ্যাবাউট পার্সপেক্টিভ। বিখ্যাত কথাই আছে, "ওয়ান ম্যান দেয়ার ইজ অ্যাবাউট ম্যানস ফ্রিডম ফাইটার।" তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমি ওটাকে বলছি না যে বুদ্ধিস্ট কোনো টেক্সট আমরা নিতে পারি না। ডেফিনিটলি নিতে পারি। ডেফিনিটলি সেটা আমাদের কাছে একটা ইম্পোর্টেন্ট ডকুমেন্ট। আ একটা খুব সুন্দর বই আছে, 'লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া'। সেই বইতে একটা কথা আছে যে লিটারেরি সোর্সেস ক্যান গিভ a reflection if not a reflection of the society। কাজেই
সাংস্কৃতিক উপাদানকে কখনোই আমরা ছোট করে দেখতে পারি না। সেটা ধার্মিক সাংস্কৃতিক উপাদান হোক, অধার্মিক হোক, রাজনৈতিক হোক, যেকোনো হোক। লিটারেরি সোর্সে আমার মনে হয় আর্কিওলজিক্যাল সোর্সেস থেকে তো আমরা একটা আইডিয়া পাচ্ছি, কিন্তু সেই আইডিয়াতে অনেক গ্যাপস থাকে। সেই গ্যাপসগুলোকে ফিল করার কাজ করে হচ্ছে লিটারেরি সোর্স। কাজে বুদ্ধিস্ট একটা ত্রিপিটক বা ধরো দিব্যবংশ, মহাবংশ, এইগুলোতে যদি কখনো আমরা কোনো রাজার বা রাজ্যকালের রেফারেন্স পাই, সেগুলোকে কিন্তু আমরা ইউজ করি। যেমন ধরো কাশ্মীর সম্পর্কে আমাদের মূল টেক্সট কিন্তু কলনের রাজতরঙ্গিনী, এবং এই কলনের রাজতরঙ্গিনীতে কিন্তু আমরা জানতে পারি যে ওই কুষাণ আমলে ওখানে একটা ৩টে ইম্পর্টেন্ট পলিটিক্যাল সেন্টার গড়ে উঠেছিল, একটা ত্রিভুজ টাইপের। কুশ, জোশ, কনিষ্ক। জোশপুর, কনিষ্কপুর আর কুইস্কপুর। কাজে সেই সম্পর্কে কিন্তু আর্কিওলজিক্যাল সোর্স আমাদের জানায়নি। ওই কলনের রাজতরঙ্গিনী পড়ে জেনেছি, তারপরে এক্সকেভেট করতে শুরু করেছি। এটাকে বলে টেক্সট বেসড আর্কিওলজি। টেক্সটটা পড়ে আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলোকে আমরা সার্চ করতে যাচ্ছি। ঠিক আছে? কাজে সাহিত্যিক উপাদানকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। হ্যাঁ, ট্রু, একটা বায়াসনেস থেকে যায়। কিন্তু বায়াসনেস তো সব জায়গাতেই আছে। একটা শিলালিপি, তাকে যদি আমরা আর্কিওলজিক্যাল সোর্স হিসেবে আইডেন্টিফাই করি, সেই শিলালিপি তো বেসিক্যালি হিজ ভয়েস, রাজার ভয়েস না? মানে অশোকের যে শিলালিপিগুলো আছে বা বা রাবাদাক ইনস্ক্রিপশন ফর এক্সাম্পল, কুষাণদের সম্পর্কে নজিরবিহীন কথা বলে যাচ্ছেন ওখানে। এটাও তো হিজ ভয়েস। এখানে তো আমরা মানে ধরো আমার তোমার কথা পাবো না। সাধারণ মানুষ কিরমভাবে একটা রাজ্যকালকে দেখছে তার কথা তো পাবো না। সেই কথাগুলো জানতে গেলে তো সেই সময়কার সাহিত্যেতে সাহিত্য সম্পর্কে আমাদের জানতেই হবে। কারণ সেই সাহিত্যটা তো কোনো সাধারণ মানুষ লিখছে। কিন্তু যেটা আমরা পাই না সেটা হচ্ছে কুষাণ যুগের সময় দাঁড়িয়ে কোনো সাহিত্যিক উপাদান সেরকমভাবে আমার কাছে এখনো আসেনি। অন্তত আমার কাছে আসেনি। এখন যদি তোমার পডকাস্ট শেষ করার পরে তুমি এই জিনিসটা যখন আপলোড করবে YouTube এ, সেটা দেখে যদি গিয়ে আমাকে রিচ আউট করে বলে, "না, না আপনি ইউ আর রং", এবং সেই সময় আমরা একটা সাহিত্যিক উপাদান পাচ্ছি, কোনো গল্প কথা, যেমন ধরো কালিদাসের মেঘদূত, ওরকম জিনিস, ওরকম টাইপের কোনো একটা জিনিস আমরা পাচ্ছি যেটা কুষাণ রাজাদের সম্পর্কে লেখা, ধরো হুবিষ্কার সম্পর্কে লেখা বা কনিষ্কার সম্পর্কে লেখা বা ভীমা ক্যাটনিসের সম্পর্কে লেখা, তাহলে I'll be more than happy to read it. কারণ এখনো পর্যন্ত আমার কাছে বা অন্যান্য যারা ঐতিহাসিক আছেন, যারা কুষাণ নিয়ে কাজ করেন আমেরিকাতে বা ইউরোপে বা ইংল্যান্ডে, তাদের কাছে নেই। কিন্তু কেউ যদি আজকে আমাকে এরকম একটা টেক্সটের সন্ধান দিতে পারে এবং তার অথেন্টিসিটি প্রুভ করতে পারে, তাহলে আমি I'll be the first person to go and check it. কারণ এখনো পর্যন্ত কুষাণদের সম্পর্কে ম্যাক্সিমাম 90% of the information comes from the archaeological source. এইখানে যেমন কুষাণ যুগের পরে তো কি বলে যেন যে আস্তে, আস্তে আমরা গুপ্ত যুগের দিকে এগোই এবং কুষাণরা যতটা আমি শুনেছি যে শিনজিয়াং থেকে এসে তারা কোনো সাংস্কৃতিক যাকে বলে বোঝা ঘাড়ে করে আনেনি। মানে তারা এসে ভারতের সংস্কৃতির সাথে জুড়ে গেছিল। তো আফগানিস্তানের যে এরিয়াটা সেটা নিয়ে যদি কথা বলি তো যেমন ৬১০ খ্রিস্টাব্দে থেকে আস্তে, আস্তে ইসলাম যেমন ছড়াতে থাকে সারা পৃথিবীতে। হুম। তো আ সেই অবধি এই কুষাণ পিরিয়ড আর সেই ৬১০ খ্রিস্টাব্দের মধ্যে আর কিছু যদি সিগনিফিকেন্ট থাকে সেটা বলতে পারো। অথবা আমরা ৬১০ এর পরের আলোচনায় আসতে পারি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তুমি যে কথাটা বললে সেটাকে একটু ছোট করে আমি বলে দিই। সেটা হচ্ছে যে তুমি বললে যে ওই কুষাণরা কোনো ব্যাগেজেস নিয়ে আসেনি। ওরা আস্তে, আস্তে ভারতীয় সংস্কৃতির সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখানে আবার আমি ব্রতিনবাবুর একটা লেখা, মানে ব্রতিনবাবু বলছি কারণ আমরা উনাকে ব্রতিনবাবু বলেই সম্বোধন করি। আ বি.এন. মুখার্জির একটা লেখার কথা আমি বলি, সেটা হচ্ছে 'কাল্ট অফ দি এম্পায়ার, কাল্ট অফ দি এম্পারার'। এই যে তুমি বললে যে কি করে ওরা ভারত, মানে দেখো আজকে আ এই যে আমি, ঠিক আছে? আমি আমার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি তো কলকাতায় বড় হয়েছি। আমি একজন বাঙালি। আ আমার পড়াশুনো, প্রাথমিক পড়াশুনো, উচ্চশিক্ষা সবকিছুই ভারতবর্ষে। কিন্তু আমি যখন আমেরিকাতে এসেছি আমার পিএইচডি করার জন্যে, বা ধরো যখন আমি ইউরোপে গেছি নিজের গবেষণার কাজে বা কোনো কনফারেন্সের কাজে, সেখানকার সাংস্কৃতিক সাথে আমি একটু মানিয়ে নিয়েছি। এটাকে অ্যাডজাস্টমেন্ট বলে বা ইনকর্পোরেশন বলে। মানিয়ে এই জন্যে নিয়েছি তার কারণ ওইখানে ওই সংস্কৃতিটা ডমিনেন্ট ছিল। আমি যদি সেই সংস্কৃতিকে রিপ্লেস করে নিজের সংস্কৃতিটা, যেটা আমি ইন্ডিয়া থেকে বয়ে নিয়ে এসেছিলাম, বা বাঙালি হিসেবে যে সংস্কৃতিটা নিয়ে আমি বড় হয়েছি, সেটাকে যদি এখানকার লোকেদের উপর ইম্পোজ করতে যেতাম, then there will be repercussions. Forceful imposition leads to repercussion. এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? কাজেই
আমি যেই জায়গায় রাজত্ব করতে আসছি সেখানকার লোকের চাহিদা যদি আমি না বুঝি, তাহলে আমি মানে কি করে রাজত্ব করব? I can conquer, but I certainly cannot rule, তাই না? তাই জন্যে এই যে তুমি বললে যে ওখানকার লোকের সাথে মিলে গেছিল, ওখানকার সাংস্কৃতিক কালচার সেটা সেটা আফগানিস্তান বলো, সেটা ইন্ডিয়া বলো। তার কারণ they wanted to rule, they wanted to rule, they wanted to strengthen। এই জন্যে কুষাণ যুগের একটা বিশাল আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। ব্যবসা-বাণিজ্যের সাথে কানেকশন, সিল্ক রুটের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় কি করে বৌদ্ধ ধর্ম বিস্তার করছে। ফ্রম ইন্ডিয়া টু আফগানিস্তান, টু চায়না অ্যান্ড দেন টু জাপান, তাই না? এবং সেই সময় গড়ে উঠছে একটা ইম্পোর্টেন্ট কালচার, ভিজুয়াল কালচার। এটা হচ্ছে গান্ধার ভিজুয়াল কালচার। পরবর্তী সময় সেখান থেকেই চলে আসছে আমাদের মথুরা স্কুল অফ আর্ট। সেই সময় গড়ে উঠছে দুটো ডিস্টিংক্ট স্কুল অফ আর্ট, যার মাধ্যমে আমরা বৌদ্ধ ধর্মের একটা বিশাল বিস্তার দেখছি। এবং শুধু বৌদ্ধ ধর্মে না, সেই সময় আমরা আরেকটা জিনিস নজিরবিহীন ঘটনা দেখছি ফার্স্ট সেঞ্চুরি সিই থেকে। এটা হচ্ছে হিউম্যান রিপ্রেজেন্টেশন অফ ডিটিস। এটা আগে ছিল না। আমরা যদি ওসমান বুকেরাচির লেখা পড়ি, তাহলে আমরা জানতে পারবো যে এই যে শিব ঠাকুর, যা আমাদের বৈদিক মতে বা হিন্দু মতে একটা ইম্পর্টেন্ট ডিপি, বা বিষ্ণু, তাদের যে হিউম্যান রিপ্রেজেন্টেশন, এটা প্রথমে কোথা থেকে এলো? সেটা কুষাণরাই কিন্তু ওদের নিজেদের কয়েনের পেছনে শিবের রিপ্রেজেন্টেশনটা করেছিলেন। তার কারণ যে জিনিসটাকে আমরা ভিজুয়ালি নিজের চোখে দেখতে পারি, এটা আমাদের কাছে মোর অ্যাপিলিং কম্পেয়ার যেটা শুধুই আমরা বইয়ে লেখায় পাচ্ছি। ছোটবেলায় যখন আমরা বাক্য জ্ঞান আমাদের হয়েছে, A for apple, B for ball, C for cat, আমরা দেখবে বইগুলোর পাশে একটা ক্যাটের ছবি, একটা অ্যাপেলের ছবি, একটা ব্যাটের ছবি রাখা থাকতো। So that we can connect, তাই না? এই কানেকশনটা কিন্তু এস্টাবলিশ হয়েছে ফার্স্ট সেঞ্চুরি সিই থেকে। ফার্স্ট সেঞ্চুরি সিইর আগে বৌদ্ধদের, মানে বৌদ্ধ ধর্মে বুদ্ধকে কিন্তু পুজো করা হতো উইথ সিম্বলস। ধর্মচক্র, বোধিট্রি, এসব দিয়ে, লোটাস। কিন্তু তার পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাচ্ছি হিউম্যান রিপ্রেজেন্টেশন, যেটাকে বলে অ্যান্থ্রোপোমরফিক রিপ্রেজেন্টেশন অফ ডিটি। একটা হিউম্যান রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। সেই হিউম্যান রিপ্রেজেন্টেশনটা কিন্তু এই কুষাণ আমল থেকেই শুরু হয়েছে, বিকজ দে ওয়্যার প্যাট্রনাইজিং গান্ধার আর্ট। এবং সেই গান্ধার স্কুলটা যখন আমাদের ভারতবর্ষে এলো, তখন কুষাণরা ভারতবর্ষে চলে আসছেন ফার্স্ট সেঞ্চুরি সিইতে, ফ্রম কাশ্মীর টু পাঞ্জাব টু ইউপি, দিল্লি, আমাদের বাংলা, বিহার অব্দি, চম্পারণ, যেটাকে অনেক ডিবেটও আছে। সেই সময় কিন্তু মথুরা স্কুল অফ আর্টটাও গড়ে উঠছে। এবং মথুরায় ওদের একটা ইম্পর্টেন্ট সেন্টার হচ্ছে মাঠ, MAT। এটা আগে কুষাণদের আগে নাগ কি বলবো, নাগা কালচার, নাগা কালচারদের একটা ইম্পর্টেন্ট সেন্টার ছিল। উপিন্দর সিং, উনি খুব বিখ্যাত ঐতিহাসিক, ওনার একটা লেখা ছিল। সেখানে উনি মাঠ কি করে আগে একটা এক্সিস্টিং কালচার থেকে পরবর্তী কুষাণদের হাতে চলে যায়, অন্তর্ভুক্ত হয়, সেটা সম্পর্কে বলছে। এই মাঠ কিন্তু শুধুমাত্র ওদের রাজনৈতিক একটা কেন্দ্র ছিল না। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এটা ওদের ডাইনেস্টিক স্যাংচুয়ারি ছিল, যেটা কুষাণদের সম্পর্কে জানতে গেলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ডাইনেস্টিক স্যাংচুয়ারি, যেখানে রাজা নিজেকে তার পূর্বপুরুষদের সাথে প্লেস করছেন অ্যালং উইথ সাম আদার ডিটিজ, এবং সাধারণ মানুষকে বলছেন যে তোমরা যেরকমভাবে দেবীদেরকে পুজো করো, দেবতাদেরকে পুজো করো, ঠিক সেই আসনে আমাদেরকে বোঝাও, সেই আসনে আমাদেরকে বসাও। আমরাও সেই রকমভাবেই একই রকম রেসপেক্ট ডিমান্ড করি। এই জন্যে প্রতিনবাবু বলছেন কাল্ট অফ দি এম্পায়ার এবং কাল্ট অফ দি এম্পায়ার। রোমান সাম্রাজ্যে আমরা এটা দেখতে পারি, হান সিভিলাইজেশন, হান হান চায়নাতে হান সাম্রাজ্যে আমরা দেখতে পারি। মৌর্য সাম্রাজ্যে কিন্তু কাল্ট অফ দি এম্পায়ার ছিল না। মৌর্য সাম্রাজ্যতে আমরা দেখছি অশোক বলছেন তার গ্রিক আর অ্যারামাইক এডিক্টে, তাতো বাসিলিয়াস সুমপারান্তে নোয়া। কিন্তু উনি কিন্তু বলছেন না দ্যাট আই হ্যাভ বিন চোজেন বাই দি অলমাইটি টু রুল আ সার্টেন প্লেস। কিন্তু কুষাণ বলছেন রাবাতাক ইনস্ক্রিপশনে বা সুরকোঠাল ইনস্ক্রিপশনে যে নানা, যেটা একটা ইম্পর্টেন্ট ডিটি ইন সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান, সেই নানা ওদেরকে চুজ করেছে, আশীর্বাদ দিয়েছেন যাতে তারা ওই অঞ্চলটাতে রাজত্ব করতে পারে। পরবর্তীকালে শিব ওদেরকে আশীর্বাদ দিয়েছে এই অঞ্চলটা, ভারতবর্ষের এই অঞ্চলটায় রুল করতে পারে। এবং এই ডাইনেস্টিক সেঞ্চুরিরা তৈরি করছেন প্রথমে সুরকোঠালে এবং তারপর পরবর্তী সময় মাঠে। এবং তারা তাদের পূর্বপুরুষকে, মানে পূর্বপুরুষের সাথে পূর্বপুরুষ এবং দেবী দেবতাদেরকে একসাথে বসাচ্ছে, এবং
রাজা নিজেকে জীবিত অবস্থায় সেই জায়গায় বসিয়ে বলছে যে, "I demand equal respect." তুমি যেরকমভাবে একটা ভগবানকে পুজো করছো, একটা দেবতাকে পুজো করছো, ঠিক সেরকমভাবে আমাকেও পুজো করো, কারণ আমিও দেবতার স্থানীয়। এই জিনিসটা কিন্তু ভারতবর্ষে একটা নজিরবিহীন ঘটনা। কুষাণদের আগে এটা কখনো আমরা দেখিনি। তুমি মুঘল সাম্রাজ্যের কথা বললে, মুঘল সাম্রাজ্যের আ একটা বিশাল ব্যাপার হচ্ছে মুঘল পেইন্টিংস গুলো যেগুলো, সেগুলো হচ্ছে আমরা মুঘল সাম্রাজ্যের পেছনে যেকোনো রাজার পেছনে একটা এরকম একটা হ্যালো দেখি। ডিভাইন, হ্যাঁ? ওই হ্যালো গুলো কিন্তু শুধুমাত্র মানে মুঘল সাম্রাজ্যে তো ছিলই, কিন্তু আমরা বুদ্ধের মাথার পেছনেও দেখেছি, বা যেটাকে আমরা বাংলায় চাঁদমালা বলি আরকি। এই চাঁদমালা ব্যাপারটা কিন্তু আমাদের ভারতবর্ষের মানে ইয়েতে দেবী-দেবতাদের, ভারতবর্ষ বলব না, প্রাচীন ইয়েতে আমরা দেবী-দেবতাদের মাথার পেছনে দেখি। কিন্তু রাজাদের পেছনে দেখা ব্যাপারটা শুরু হয়েছে কিন্তু কুষাণ যুগ থেকে। মৌর্য যুগের কোনো রাজার পেছনে, রাজার মাথার পেছনে মানে একটা রাজাকেই আমরা সেরকমভাবে ভালোভাবে ভিজুয়ালি ডকুমেন্টেড আছে, তাও sporadically অশোক। তার মাথার পেছনে কিন্তু আমরা এরকম দেখি না ওই হ্যালো। কিন্তু কুষাণ যুগে কিন্তু আমরা দেখতে পাই। দিস ইজ সামথিং ভেরি ইম্পোর্টেন্ট, যেটা a visual representation, যাতে এক্সিস্টিং জেনারেশন তোমাকে মনে রাখছে, কিন্তু পরবর্তী জেনারেশন আমাকে মনে রাখবে। রাজার আসনে, দেবতার আসনে তুলে ধরবে। হুম, মানে সেই আমার সেই ফরাসি বিপ্লবের সেই কথা মনে পড়ে গেল যে রাজা কোনো এক দৈবী দেবাদিষ্ট কোনো এক তেলের কৌটো আছে, সেখান থেকে তেল মাখায় চুলে, তারপরে সে রাজা হয়। মানে আমি রাজার মানে ভগবানের প্রতিনিধি, আমাকে সেইভাবে দেখো। হ্যাঁ, এটাকে তুমি পলিটিক্যাল থিওলজি অ্যাসপেক্ট থেকে দেখতে পারো। মানে যেখানে রিলিজিয়ন কে পলিটিসাইজ করা হচ্ছে টু ফুলফিল ডিফারেন্ট পার্সোনাল এবং পলিটিক্যাল অ্যাম্বিশন। এখানে ধর্মের সাহায্যে নিয়ে রাজ্য বিস্তার করা হচ্ছে। কারণ সেই সময়ের ধর্ম, এটা শুধু কুষাণ আমলে তো হয়নি। আমি যেটা বললাম, রোম সাম্রাজ্য থেকে রোমান এম্পায়ার আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি এটা হান সিভিলাইজেশন। হান সিভিলাইজেশনে টেরাকোটা আর্মি তৈরি করা হচ্ছে। স্ট্যান্ডিং টেরাকোটা আর্মি। তো এই ট্রপস গুলো খুব কমন। ধর্মের সাহায্যে রাজ্যের বিস্তার ব্যাপারটা মানে ওই ইন্ডো ইরানিয়ান কালচার বলো বা চাইনিজ সিভিলাইজেশন বলো, ভেরি কমন। তাই কুষাণরা যেহেতু একটা অর্গানাইজ স্ট্রাকচার কখনো তো প্রথম দিকে ছিলেন না। তারা বেসিক্যালি একটা মাইগ্রেন্ট, একটা ইন্ডিজিনিয়াস কমিউনিটি ছিলেন। তো একটা সেডেন্টারি কালচারে যখন তারা ডেভেলপ করলেন, ওরা বিভিন্ন সভ্যতা যাদের সাথে ওদের বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেটা রোমান বলো, হান বলো, তাদের হাই পয়েন্টস গুলো নিয়ে শিখে একটা অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করেছে। যেমন ধরো আমরা যেমন কি, আমরা ধরো অনেক জানি না। লোকের ভালোগুলো নিয়ে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে চেষ্টা করি। ঠিক সেরকমভাবে কুষাণরাও লোকেদের বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়ে শেখার চেষ্টা করছিলেন। তবে ওদের শেখার মধ্যে কিন্তু একটা বুদ্ধি ছিল। randomly যা পাচ্ছে হাতের কাছে সেটা নিয়ে কিন্তু শেখার চেষ্টা করছে না। ওরা কিন্তু আ সেই জিনিসগুলোকেই পিক করছে যেগুলো ওদের মনে হচ্ছে will be suitable to develop their empire. মানে ভারতবর্ষ যখন ওরা আক্রমণ করছে বলব না, ভারতবর্ষ যখন ওরা মানে এসে ওদের শাসন এস্টাবলিশ করছে, ওরা কিন্তু ভারতবর্ষতে এসে একটা মানে গ্রিক জিউস মানে জিউসকে ওরা ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে না। ওরা কিন্তু শিব, বিষ্ণু, এইগুলোকে চুজ করছে। কারণ বুদ্ধ, হ্যাঁ? তার কারণ হচ্ছে, এবং ওদের প্রচুর কয়েন্সে পেছনে বৌদ্ধও লেখা আছে। ভাষাটা আলাদা। বা ওশো লেখা আছে। OESHO, ওশো। এখানে শিবের রিপ্রেজেন্টেশন আছে এবং ত্রিশূল নিয়ে ট্রাইডেন্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরা কিন্তু সেই ধর্মের ওপর ওদের ইন্টারেস্ট, সেই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট যেগুলো ওদের সেই জায়গাগুলোকে রুল করতে সাহায্য করবে, যে জায়গাগুলোতে ওরা এখন প্রতিষ্ঠান করে আছে। So they were not just randomly handpicking things. They were very careful. Now, তো যদি একটা একটা মানে ট্রাইবাল কালচার এলো, ধ্বংস করলো, চলে গেল, লুটপাট করলো, চলে গেল, এরম মানে ভাবলে চলবে না। হুম, হুম। তো এইবার আমরা ৬১০ খ্রিস্টাব্দের পরে আসতে পারি। যেমন আমার চোখের সামনে যখন ইসলামের কথা আসে, আমার মরক্কোয় একজন বান্ধবী রয়েছে, তার কাছে মাঝে, মাঝে আমি শুনি, ঠিক আছে? কারণ আমি চেষ্টা করি যে এই সাবকন্টিনেন্টাল এরিয়ার যে ইসলাম আছে সেটার থেকে একটু দূরে গিয়ে জানার। কারণ হুম। এখানে প্রচুর মিশ্রণ হয়েছে। মানে এখানে তো মানে হিন্দুদের বহুত প্রথাও না জানতেও এখানে ফলো করা হয়। যে কত যেন শ্রাদ্ধের সময় ওরা কি সব মানে যে চতুর্থী না চতুর্দশী, ঠিক আছে? তো সেখান থেকে আ আমি দেখি ইসলাম মানে
সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা ধর্ম। যেমন আমি ১ম বার ওখানে দেখলাম যে বিয়ে যে একটা কন্ট্রাক্ট, এটা ইসলামে ১ম বার বলা হয় যে আ বিয়ে কোনো ওই স্বর্গের থেকে বানিয়ে দেওয়া না বা দুটো আত্মার মিলন না, ৭ জন্মের কিচ্ছু না। দুটো একটা কন্ট্রাক্ট ব্রেক হতে পারে, এই নিয়মে ব্রেক হতে পারে বা মহিলাদের সম্পত্তি দেওয়ার কথা। সে ছেলেদের থেকে অর্ধেক হোক, কিন্তু ১ম বার ইসলামে দেখি। তো আ মিডল ইস্টে ইসলামের যে বৃদ্ধি এবং তারপরে আফগানিস্তানের যে এলাকাটা, সেটার যে ইসলামাইজেশন, সেটাকে তুমি কিরকম দেখো বা কোনো প্রতিরোধ ছিল? কারণ ইসলাম প্রচুর ঝড়ের বেগে মিডল ইস্ট, নর্দার্ন আফ্রিকা এখান থেকে ছড়িয়ে গিয়েছিল। ভারতে কিছুটা মানে অনেক বছর ধরে প্রতিরোধ হয়েছিল। কিন্তু এই বিষয়টাকে কিভাবে দেখো? দেখো, প্রতিরোধের কথা যদি তুমি বলো, আমি ভারতবর্ষের ব্যাপারটাতে আসবো না। তার কারণ সেটা সম্পর্কে তো অনেকেই অনেক গবেষণা করেছে। প্রতিরোধ বুঝতে গেলে কিরকমভাবে আমরা বুঝবো? আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট থাকতে হবে বা এমন কিছু দেখতে হবে যাতে করে আমরা বুঝতে পারি যে ওই জিনিসটা ভেঙে দিল, এই জিনিসটা তো উড়িয়ে দিল। যেমন আমাদের ভারতবর্ষে এরকম অনেক ঘটনা আছে, তাই না? কিন্তু সেই ঘটনার পেছনে যে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণগুলো সেগুলোকে উদ্ধার করতে হবে। ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের একটা লেখা আছে টেম্পল ডিসেক্রেশন নিয়ে। এখানে উনি বলছেন যে টেম্পল ডিসেক্রেশন এর যে ফেনোমেনাটা আমরা মধ্যযুগে এক্সপেরিয়েন্স করেছি এবং সেটাকে হাইলাইট করা হয়েছে যে ধার্মিক আ ডিফারেন্সের জন্য টেম্পল গুলোকে ভেঙে দেয়া হয়েছে। সেটা আমাদের আইডল ওয়ারশিপ হয় না ইসলামে। টেম্পল গুলো ভেঙে দাও, এগুলো আমাদের ধর্মের সাথে যায় না। এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। টেম্পল গুলো কিন্তু সেই সময় আ শুধুমাত্র ধর্মের একটা কেন্দ্র ছিল না। সে সময় কিন্তু অর্থনৈতিক কেন্দ্র ছিল। কাজেই কোনো রাজা বা কোনো ধরো আ মিলিটারি পাওয়ার যদি সেই সময় দাঁড়িয়ে একটা নতুন জায়গায় এসে সেখান থেকে অর্থ নিয়ে চলে যাওয়ার তার মানসিকতা থাকে, সে একটা টেম্পলকেই অ্যাটাক করবে। ধর্মের কারণ হয়তো ছিল, একেবারে সেটাকে আমি রিজেক্ট করছি না, রিজেক্ট করা উচিতও নয়। কিন্তু ইকোনমিক রিজনস গুলো দেখা উচিত। শুধু ধর্মটাকে হাইলাইট করা উচিত নয়। এবার চলে আসি আ এবং টেম্পল সরি টু কনক্লুড, টেম্পল ডিসিক্রেশন এর ব্যাপারটা কিন্তু ভারত পশ্চিম এশিয়ার এই সাউথ এশিয়ার ইতিহাসে শুধু মধ্যযুগে আমরা পাই না। এই চোল বা যেই সাউথ ইন্ডিয়ান এম্পায়ার্স এর কথা, চেরাস, পান্ডিয়াস, হয়শালাদের কথা বললাম, তাদের মধ্যেও কিন্তু টেম্পল ডিসিক্রেশন এর ব্যাপারটা ছিল। যেটাকে বলে ওয়ার্ড রকিংস। আমি একজনকে হারালাম, অন্যজনের সবথেকে ইম্পোর্টেন্ট ভিজুয়াল কালচার এর যে ম্যানিফেস্টেশনটা সেটাকে তুলে নিয়ে এসে আমার রাজত্বে রাখলাম অ্যাজ আ ওয়ার ট্রফি, যে দেখ আমি তোকে জয় করেছি। তাই না? তাই এবার ব্যাপারটা হচ্ছে ইন কেস অফ আফগানিস্তান আমরা এটা বলবো কি করে? আফগানিস্তানের সবথেকে আউটস্ট্যান্ডিং বা আউটস্ট্যান্ডিং বলব না, অ্যাস্টন্ডিং এবং অ্যাপিলিং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ আ প্রি ইসলামিক কালচার হচ্ছে বামিয়ান বুদ্ধ। যেটাকে আমরা সকলেই দেখেছি একটা সময়ের পরে এক গ্রুপ ধ্বংস করে দিচ্ছে। থ্যাঙ্কস টু মিডিয়া কভারেজ সেটা আমরা দেখছি ধ্বংস হয়ে যায়। কিন্তু আ এই বামিয়ান বুদ্ধ কিন্তু মধ্যযুগে যে সময় ওখানে ইসলামের প্রচার হয়েছে বা বিস্তার হয়েছে বা ইসলামাইজেশন যেটা তুমি বললে, যে শব্দটা বললে, সেই সময় কিন্তু বামিয়ান বুদ্ধের উপরে কোনো একটা আঁচও পড়েনি। বামিয়ান হু, হু। বুদ্ধের উপরে কিন্তু সেখানে বামিয়ান বুদ্ধটাকে নেগলেক্টও করা হয়নি, সেটাকে ভেঙে দেওয়া হয়নি, সেটাকে গুঁড়িয়ে দেওয়া হয়নি। সেটাকে সেটার যে ইম্পোর্টেন্স সেটা কিন্তু পড়ে যায়নি। বামিয়ান অঞ্চলটার ইম্পোর্টেন্সটা কিন্তু পড়ে যায়নি। হেরাত, বাল্খ এই অঞ্চলগুলো যেমন গড়ে উঠেছে, হ্যাঁ? ওখানে ফোর্ট্রেসেস গড়ে উঠেছে। এক্সিস্টিং সিভিলাইজেশন এর উপরই গড়ে উঠেছে। প্রতিরোধ সেরকমভাবে আমার অন্তত জানা নেই। আমি যদিও আফগানিস্তানের মধ্যযুগ নিয়ে কাজ করি না। আফগানিস্তানের মধ্যযুগ নিয়ে যদি কেউ কাজ করে থাকেন বা কেউ যদি ভালো কাজ করছেন, সেটা at least from the perspective of art হচ্ছে, সেটা হচ্ছে অলকা প্যাটেল। আমার প্রফেসর ছিলেন। এখানেই আগে পড়াতেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরবাইনে, এখন মাদ্রাসাতে আছেন। উনার কাজ দেখলে আমরা বুঝতে পারবো যে ইট ওয়াজ মোর অফ ইন্টিগ্রেশন প্রসেস অ্যান্ড লেস অফ আ প্রতিরোধ, যেটা তুমি বলছো। কাজে উনার কাজ কেউ যদি পড়েন, দেখেন, তাহলে খুব ইম্পোর্টেন্ট। এবং তাছাড়া আরেজু আজাদ আছেন, প্রফেসর আরেজু আজাদের কাজ দেখতে পারেন। When it comes to the মধ্যযুগ, I am not the right person to answer the question. তার কারণ আমার গবেষণার বিষয় হচ্ছে ঊনবিংশ শতাব্দীর আফগানিস্তান এবং সেখান থেকে 1979 এই সময়কালটা হচ্ছে আমার গবেষণার পিরিয়ড। তবে হ্যাঁ, এটা
আমি অস্বীকার করতে পারবো না যে মধ্যযুগের ইতিহাসটা না পড়ে বর্তমান আফগানিস্তান সম্পর্কে কথা বলা যায় না। আম কিন্তু আমরা যেটা দেখছি ঊনবিংশ শতাব্দীতে মধ্যযুগের যে ইতিহাসটা সেটাকে ক্রমশ ভুলে গিয়ে ওরা অন্য একটা কালচার আইডেন্টিটি হিস্টোরিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেটা সম্পর্কে তুমি সময় দিলে পারমিশন দিতে আমি নিশ্চয়ই করব। তবে হ্যাঁ, মধ্যযুগে যে এক কথায় যদি আমাকে সামারাইজ করতে হয় উইথ মাই লিমিটেড নলেজ অ্যাবাউট মধ্যযুগ, সেটা হচ্ছে সেরকম কোনো প্রতিরোধ তো আসছে না। সেরকম কোনো হিউজ ডিসিপ্রেশন তো আমরা দেখতে পাচ্ছি না। আই-খানুমকে তো ভেঙে ফেলা হচ্ছে না। আই-খানুমের এক্সিস্টিং স্ট্রাকচারের উপর একটা ওরা নতুন স্ট্রাকচার তৈরি করছে। ইট ইস কোয়াইট কমন। মানে এটাই তো মানে স্বাভাবিক না? একটা স্ট্রাকচারের উপর তো আরেকটা স্ট্রাকচারই তৈরি হয়। তাই না? মানে আজকে যদি কেউ ক্লেম করে যে এটা হচ্ছে হিন্দুদের, একসময় সেটা বৌদ্ধিস্ট ছিল। তার আগে সেটা হয়তো কোনো অজীবিকাদের ছিল বা তার আগে কোনো ইন্ডিজিনাস কমিউনিটির ছিল। কারোর না কারোর তো সেটা ছিল। এক্সিস্টিং স্ট্রাকচারের উপরেই একটা স্ট্রাকচার তৈরি হয়। হ্যাঁ? একটা জিনিসকে কমপ্লিটলি ডেমোলিশ করে নতুন স্ট্রাকচার তৈরি হতে পারে না। তার কারণ ওই এক্সিস্টিং স্ট্রাকচারে একটা ফলোইং আছে, একটা গ্যাদারিং আছে, যেটা তোমাদের ভাষায় বলি একটা সাবস্ক্রাইবার বেস আছে। এই সাবস্ক্রাইবার বেসটাকে এনক্যাশ করার জন্যই তো এক্সিস্টিং স্ট্রাকচারটাকে পয়েন্ট আউট করা হয়। তাই না? এ আমি দক্ষিণ আমেরিকার একটু ইতিহাস দেখছিলাম। ওখানেও আমার নামটা মনে পড়ছে না ওই দেবতাটা। ওনার যে মন্দির ছিল সেটা ভেঙেও অনেক জায়গায় চার্চ বানানো হয়েছে সেই ভিতের উপরেই। তো হ্যাঁ, এটা অনেক জায়গায় অনেক কমন দেখছি। হ্যাঁ, মানে দেখো ভেঙে চার্চ বানানো হয়েছে, ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, ভেঙে মনাস্ট্রি তৈরি করা হয়েছে। এই যে এগুলো ভাঙা হয়েছে না? সেই ভাঙা জায়গাগুলোর উপরে একটা এক্সিস্টিং স্ট্রাকচার তো আছে। ওই এক্সিস্টিং স্ট্রাকচারের একটা ফ্যান ফলোইং আছে, একটা সাবস্ক্রাইবার বেস আছে। এই সাবস্ক্রাইবার বেসটাকে ট্যাপ ইন করার জন্যই তো এক্সিস্টিং স্ট্রাকচারটাকে ভেঙে আমার যেটা বিশ্বাস সেই স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে। তাই না? আজকে ধরো আমি যদি মানে এটাকে তুমি কর্পোরেট ভাষায় বলতে পারো হস্টাইল টেক ওভার। তাই না? হস্টাইল টেক ওভার করলেও একটা কোম্পানি যখন একটা হস্টাইল টেক ওভার করে, এক্সিস্টিং এমপ্লয়িদের কি সবাইকে ছাঁটাই করে দেয়? বা সেই এক্সিস্টিং কোম্পানির যারা ক্লায়েন্টেল বেস আছে বা যে ট্রেডিং রিলেশনস গুলো আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য কান্ট্রি হোয়াটএভার, সেগুলো কি কমপ্লিটলি abandon করে দেয়? দেয় না। এই কোম্পানিটাকে হস্টাইল টেক ওভার করে এইজন্যেই কারণ সেই কোম্পানিটা মার্কেটে একটা ইম্পোর্টেন্ট কোম্পানি হিসেবে আছে বা সেই কোম্পানিটার সাথে অন্যান্য কোম্পানির কোনো কানেকশন আছে। এই জন্যই জিনিসটাকে টেক ওভার করা হয়। ধর্মের দিক দিয়ে শুধু ভেবো না যে হ্যাঁ, ধার্মিক একটা ডিফারেন্স ছিল বলে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং সেই জিনিসটাকে এটা একটা রুডিমেন্টারি আইডিয়া যে ধার্মিক ডিফারেন্স ছিল বলে সে একটা ধরো মসজিদকে গুড়িয়ে চার্চ হয়েছে বা চার্চকে গুড়িয়ে একটা টেম্পল হয়েছে। এর পেছনে যে আর্থিক বিষয়টা আছে, যে ব্যবসায়িক ব্যাপারটা আছে, যে সামাজিক ব্যাপারটা আছে, এগুলোকেও মাথায় রাখতে হবে। কোনো র‍্যান্ডম প্লেসে কিন্তু কোনো একটা ধার্মিক জায়গা গড়ে উঠতে পারে না। একটা ধার্মিক জায়গা যখন তৈরি করা হয় তার একটা আ মানে কি বলবো জিওগ্রাফিক্যাল ইম্পোর্টেন্স থাকে। তাই না? তুমি আমাদের ভারতবর্ষের ইতিহাসে দেখো বা অন্য পৃথিবীর যেকোনো ইতিহাসে দেখো একটা চার্চ যখন একটা তৈরি হচ্ছে বা একটা মন্দির যখন একটা তৈরি হচ্ছে, একটা মসজিদ যখন তৈরি হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গায় পজিশন যেখানে মেক্সিমাম লোকে কিন্তু আসতে যেতে পারে। এবং সেটাকে কেন্দ্র করে একটা ধর্মের বিস্তার তো হচ্ছেই, ব্যবসা-বাণিজ্যের বিস্তারও হচ্ছে। তাই ব্যবসা-বাণিজ্যের ইম্পোর্টেন্সটাকে কিন্তু মানে ভুলে গেলে চলবে না। এটা অথচ এটা তুমি দক্ষিণ আমেরিকা দেখো, নর্থ আমেরিকা দেখো, এটা তুমি ইউরোপ দেখো, সাউথ এশিয়া দেখো, আফ্রিকা দেখো, সব জায়গায় মোটামুটি একই গল্প। ইটস অ্যান ইউনিভার্সাল ট্রুথ। এটাকে এটাকে খণ্ডন করা যায় না। হুম, হুম, দেবতাটার নাম মনে পড়ল ভিরাকুজা। ঠিক আছে। আ দক্ষিণ আমেরিকার যার মন্দিরের উপরে পড়ে চার মানে ভিতটা ভালো হয় তাই বানিয়েছে। আ আসলে এই অংশটা তো গেল। এরপরে তোমার মনে হয় কোন অংশটায় গেলে সবচেয়ে ভালো হয় আলোচনার? আমার 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 গবেষণার কথা তুমি বলতে পারো। কারণ তুমি যে সময়গুলোর কথা বলছিলে এনশিয়েন্ট এবং মিডিয়েভাল, সেইটা তো ওয়েল রিসার্চ, ডকুমেন্টেড। ভালোভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু এই যে আমরা এখন আফগানিস্তান বললেই যে ব্যাপারটা বুঝি সেটা হচ্ছে ডেথ অফ পিপল, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক ঝামেলা।
সেটা তৈরি হলো কি করে? আমার গবেষণা তো আ মূলত ওই বিষয়তে। সেই বিষয়ে কথা বললে ভালো হয়। সেই বিষয়ে তুমি যদি জানতে চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। অবশ্যই, অবশ্যই। কারণ আমার মনে আছে আমার যখন পিএইচডি ইন্টারভিউ হয়েছিল, তখন আমার এখন যিনি সুপারভাইজার প্রফেসর ম্যাথিউ কেনেপা, উনি আমার কাছে একটা প্রশ্নই করেছিলেন যে, "পশ্চিমবাংলায় বড় হয়ে ওঠা একজন বাঙালি আফগানিস্তানের প্রতি ভালোবাসা কেন হয়েছে? মানে সে হঠাৎ করে আফগানিস্তান নিয়ে রিসার্চ করতে কেন চায়? সে তো ভারতের কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে পারত। হঠাৎ করে আফগানিস্তান কেন?" আ এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম আমার ইন্টারভিউতে, আমার মনে আছে। এবং অনেকগুলো কারণ আমি তুলে ধরেছিলাম। সেখানে আমার ছোটবেলায় নানান রকম বিষয় যে আমার আফগানিস্তানের প্রতি ইন্টারেস্ট জেগে ওঠে। পরবর্তী সময়ে যখন বয়স বাড়ে, স্কুল, হাই স্কুল, তারপরে কলেজ যাই, তখন ইন্টারেস্ট গুলো পাল্টায়। কিন্তু ওই রিসার্চের আফগানিস্তানকে জানার ব্যাপারটা একই থেকে যায়। তো ওইটা নিয়ে আমরা কথা বলতে পারি। ওটা নিয়ে তোমার দর্শকরা যদি জানতে চান তাহলে সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। না, না অবশ্যই বলো। এই যাত্রা তো খুবই আগ্রহের বিষয় যে কিভাবে কেউ একটা বিষয় ঢোকে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে না খুব একটা জিনিসটা ওই আ কি বলবো? মানে একটা আ ছোটবেলা থেকেই আমি খুব নানান বিষয়ের ব্যাপারে আমি খুব কিউরিয়াস ছিলাম। এটা যেকোনো বিষয় হতে পারে। গান হতে পারে, খেলা হতে পারে। আম বন্দুক সম্পর্কে আমার জানার প্রচুর একটা ইন্টারেস্ট ছিল। এখনো আছে। স্পোর্টস কার, ঘড়ি, আ সিনেমা, এগুলো সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমার জানার খুব ইন্টারেস্ট ছিল। মানে শুধু একটা সিনেমা যে হচ্ছে এটাকে দেখছি, এটা না। যে সিনেমাটা তৈরি কি করে হচ্ছে, তার পেছনে কি গল্প আছে, কোন লোক ইনভলভড, এটাকে বলে যে জেনেসিস স্টোরি আরকি। সেরকমভাবে আফগানিস্তান সম্পর্কে ১ম আমি জানতে পারি, আ সেটা হয়তো প্রত্যেকটা বাঙালি এরমভাবেই জানে। সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর জীবনী বা পড়তে চায়। সুভাষ বোস সম্পর্কে যখন প্রত্যেকটা বাঙালি পরিবারেই মোটামুটি আলোচনা হয় এবং সেরকম প্রেক্ষিতে আমরা জানতে পারি উনি আফগানিস্তানে বহুদিন ছিলেন। তার মারফতে উনি দেশ থেকে পালিয়ে জার্মানিতে গিয়ে সেখান থেকে ভারত স্বাধীন করার জন্য একটা স্বতন্ত্র দল তৈরি করেছিলেন, একটা মিলিটারি ইউনিট, আজাদ হিন্দ ফৌজ। তো সেই থেকেই আমার আফগানিস্তান সম্পর্কে ১ম একটা ইন্টারেস্ট জন্মায়। যে জায়গাটা কি, জায়গাটা কোথায়, জায়গাটা স্বীকৃত, ম্যাপে কোথায় পাওয়া যায়। আমি ম্যাপে ১ম এ দেখিনি। আমাদের ছোটবেলায় গ্লোব হতো, গ্লোব। গ্লোবে এরমভাবে ঘুরিয়ে দিয়ে আফগানিস্তানটা কোথায়? এটা আমার ইন্ডিয়া। এটা এখানে আমি থাকি। এটা হচ্ছে আচ্ছা এটা পাকিস্তান। আফগানিস্তানটা এখানে। আচ্ছা এখান দিয়ে এরমভাবে পালিয়েছি। তা আমার মনে আছে গ্লোবের মধ্যে সেই পেন দিয়ে এরকমভাবে ছোটবেলায় এরকম একটা দাগ কেটেছিলাম। এনিওয়ে ১ম ইন্টারেস্টটা ওখান থেকে জন্মায় যে আচ্ছা এখান দিয়ে আমাদের তাহলে জিনিসটা যাত্রাটা সুভাষ বোসের শুরু হয়েছে। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ট্রিগার পয়েন্ট আমি আমরা বলব। তারপরে আ আমরা ছোটবেলায় সবাই পপ কালচার রেফারেন্স তো পেয়েই থাকি। নানান বিষয়াতে আমরা অ্যাডিক্টেড থাকি। সেটা কার্টুন বলো, গান বলো, সিনেমা বলো। আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম। এখন তো দেখি মাঝে, মাঝে সেটা। 'র‍্যাম্বো' বলে। ঠিক আছে? এই 'র‍্যাম্বো' সিরিজের একটা সিনেমাতে দেখানো হয়েছিল যে র‍্যাম্বো আফগানিস্তানে গিয়ে হি ইস হেল্পিং লুকাস টু গেট ফ্রিডম ফ্রম দ্য সোভিয়েতস। এই জায়গাটা কি? তখন ছোটবেলায় অত কিছু বুঝতাম না যে সোভিয়েত আ ব্যাপারটা কি? কে র‍্যাম্বো, পলিটিক্সটা কি? কেন র‍্যাম্বো হেল্প করে? ছোটবেলায় জিনিসটা দেখেছিলাম অ্যাজ অ্যান অ্যাকশন মুভি। সিলভেস্টার স্ট্যালোন ওদের বন্দুক নিয়ে মারামারি করছে। আমি ওরা আমার আ আ খুড়তুতো ভাই, আম সরি চাচাতো ভাই। আমরা দুজনে মিলে ওই সিনেমাটা খুব পছন্দ করতাম। তা আমরা যখনই তখন তো ওটিটি ছিল না। ওই স্টার মুভিজ এ যখনই সিনেমাটা ব্রডকাস্ট করা হতো তখনই আমরা দেখতাম। আ পরবর্তীকালে যত বয়স বাড়লো, I started digging deep into it যে ব্যাপারটা কি? জিনিসটা ওই যে বললাম না আমার ছোটবেলা থেকে অনেক জানার ইচ্ছে ছিল। এই জিনিসটা কি? মানে আ এই লোকটা কেন আমেরিকার দিকে হঠাৎ করে গিয়ে আফগানিস্তানে লড়াই করছে? এই আফগানিস্তানের লোকেদের প্রবলেমস গুলো কি? এগুলো জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম। সো দিস মেড মি ফিল যে জিনিসটা সম্পর্কে একটু পড়া উচিত, জানা উচিত। তো সেই থেকে আমার পড়ার ব্যাপারটা শুরু হলো আফগানিস্তান সম্পর্কে। তখন ইন্টারনেট ছিল না। তখন যে কটা ওই নিউজপেপার আর্টিকেল এবং তখন আমার মনে আছে ন্যাশনাল জিওগ্রাফিক এর একটা ওই ডকুমেন্টারি হয়েছিল আফগানিস্তান সেন্টার। আমার আমার এমনও হয়েছে আমি স্কুল কামাই করে এই ডকুমেন্টারি গুলো দেখতাম। আমার ভালো লাগতো।
ন্যাশনাল জিওগ্রাফিক এবং বোধহয় বিবিসির একটা ডকুমেন্টারি ছিল। তখন আমি ওই ডকুমেন্টারিগুলো দেখে বুঝতে পারলাম যে র্যাম্বো এই যে ক্যারেক্টারটা, ফিকশনাল ক্যারেক্টারটা তৈরি করা হয়েছিল, সে কেন আফগানিস্তান যাচ্ছে, জিনিসটা কি? এই যে লোকেরা হাতে একটা AK-47 নিয়ে লড়াই করছে, এরা কারা? এদের এদের বক্তব্যটা কি? সোভিয়েত মানেটা কি? সোভিয়েত কে? সোভিয়েত কি একটা দেশ? নাকি একটা একটা কি বলবো কংগ্লোমারেশন অফ ডিফারেন্ট কান্ট্রি? এই জিনিসগুলো ছোটবেলা থেকে আস্তে, আস্তে আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে যে গবেষণা করব সেটা আমার মানে ধারণার বাইরে ছিল। কারণ এগুলো নিয়ে আমি গবেষণা কখনোই করতে চাইনি। তারপরে তো ন্যাচারালি অ্যাজ এ স্টুডেন্ট মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়াশোনা CBSE বোর্ড কমপ্লিট করলাম। করে আমি সংস্কৃত কলেজে আন্ডারগ্র্যাড অনার্স নিয়ে ভর্তি হলাম। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্ট। সেখানে আবার আমি আফগানিস্তানের সাথে আমার একটা কানেকশন তৈরি হলো। বিকজ আমাদের আন্ডারগ্র্যাডের ফার্স্ট ইয়ারে ছিল হচ্ছে তুষার ব্যানার্জি। এবং সেই ১ম আমি জানতে পারলাম যে হ্যাঁ, এখনো পর্যন্ত আফগানিস্তান সম্পর্কে আমি যা জেনে এসেছি সেটা তো বর্তমান রাজনীতি। হ্যাঁ? মানে 19th সেঞ্চুরি বা 21st সেঞ্চুরি কথা জেনে এসেছি। কিন্তু প্রাচীন যুগেও একটা আমাদের সাথে আ আফগানিস্তানের একটা সম্পর্ক ছিল, যেটা সম্পর্কে আমরা এতক্ষণ ধরে কথা বলছি না। সেটা ১ম আমি জানতে পারি আমার প্রফেসরের থ্রুতে, নূর বানু সত্তার আমাদের প্রফেসর ছিলেন সংস্কৃত কলেজে। এবং তিনি আমাদেরকে কুষাণ সাম্রাজ্য, যতীনবাবুর লেখা, যতীনবাবুর কাজ সম্পর্কে জানান। সেই থেকে তখন আমার কুষাণ সাম্রাজ্য এবং যতীনবাবুর প্রতি একটা ইন্টারেস্ট জন্মায়। তারপরে যখন আমি মাস্টার্স করতে যাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, আমার প্রফেসর মিলিন্দ বন্দ্যোপাধ্যায়, উনি এখন সেন্ট অ্যান্ড্রুজের লেকচারার, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। তো মিলিন্দদা আমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে। তখনও পর্যন্ত আমার চিন্তা ভাবনাটা ছিল যে প্রাচীন ভারত এবং প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে পড়াশোনা করবো, গবেষণা করবো এবং প্রাচীন ভারতের ইন্ডিয়া আফগানিস্তানের রিলেশন এবং সেখানে যতীনবাবুর কাজ সম্পর্কে একটা ডিসার্টেশন। কিন্তু মিলিন্দদা আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলে, যেটা আমার জীবনটাকে একদম পাল্টে দেয়। এবং এই জিনিসটাকে নিয়েই আমি পরবর্তীকালে আমার গবেষণা শুরু করি। সেটা হচ্ছে, উনি বলেছিলেন একটা কথা সবসময় মনে রাখবে। উনি বলেননি, আমাকে একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হচ্ছিলেন যে, যারা প্রাচীন ভারত বা প্রাচীন সভ্যতার সম্পর্কে লিখছে, তারা কি এই সময় গিয়ে জিনিসটা লিখছেন? মানে একটা লেখন যখন ফার্স্ট সেঞ্চুরি সিডি বা হারাপ্পা সভ্যতা বা ধরো মায়ান কালচার সেই সম্পর্কে লিখছে, এই মানুষটা কি সেই সময় গিয়ে লিখছেন? লিখছেন না। এই মানুষটা বর্তমান সময়ে বসে সেই জিনিসটাই লিখছেন। তো বর্তমান সময় বসে যখন সেই জিনিসটা লিখছেন, বর্তমান রাজনীতি, সংস্কৃতি তার উপর একটা এফেক্ট তো তার লেখার উপর পড়ছে। তো সেই লেখাটাকে বুঝতে গেলে বর্তমান রাজনীতিটাকেও বুঝতে হবে। কাজে আমি যদি কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানতে চাই এবং যতীনবাবুর লেখা সম্পর্কে বুঝতে চাই, তাহলে যেটাকে আমি বুঝতাম সেটা হচ্ছে কোল্ড ওয়ার পলিটিক্স। এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সেই ছোট্ট কেবিনটায় বসে সেদিনকে আমার ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে নয়, বিশ্ব ইতিহাস সম্পর্কে বা ওভারঅল বলতে গেলে ইতিহাস সম্পর্কে আমার মাইন্ডসেটটা কমপ্লিটলি পাল্টে যায়। কারণ তার আগে পর্যন্ত আমি একটা জায়গায় আমার শিক্ষা, আমার বিদ্যাটা আটকে গেছি। মানে আমি ওই মানে আই ওয়াজ কি বলবো? ঘোড়ার যে ব্লাইন্ড গুলো হয় না? ঘোড়া এরমভাবে দৌড়ায়, বাঁদিক ডানদিক দেখে না। আমি ওরমভাবেই দৌড়াচ্ছিলাম। কিন্তু মিলিন্দদার ওই কথাতে আমার যেন ওই ব্লাইন্ড গুলো খুলে পড়ে গেল। আমি দেখলাম যে বাঁদিকেও একটা পৃথিবী আছে। আমার জানার বাইরেও একটা জগৎ আছে। এবং তারপরে এই যতীনবাবুর সম্পর্কে রিসার্চ করতে গিয়ে আমি দেখতে পারলাম যে যতীনবাবু নিজেও এক কথা বলছেন। উনি বলছেন যে ভারত তত্ত্ব, ইন্ডোলজি, এটা বুঝতে গেলে কোনো একটা সময়সীমাতে নিজেকে আবদ্ধ করলে হবে না, বা কোনো একটা ব্যক্তিগত জায়গাতে নিজেকে আবদ্ধ করলে হবে না। আমাদেরকে ভারত তত্ত্ব বুঝতে গেলে পুরো ভারতবর্ষকে বিভিন্ন টাইম পিরিয়ড দিয়ে বুঝতে হবে, যেটাকে যতীনবাবু বলছেন, সেটা যতীনবাবুকে বলেছিলেন উনার মাস্টার মশাই এবং পরবর্তীকালে উনার ফাদার ইন ল অর্চিত কুমার সরস্বতী, বিখ্যাত আর্ট হিস্টোরিয়ান। তা আমি দেখলাম সবাই তো এক কথা বলছে, তাহলে আমি কেন নিজেকে আবদ্ধ রাখবো? আমি কেন এটা ভাববো যে 12th সেঞ্চুরির পরে আর আমি পড়তে চাই না, পড়াশোনা করতে চাই না? 12th সেঞ্চুরির পরে যে কালচারস গুলো আছে তার সাথে তো এক্সিস্টিং আগের কালচার গুলো একটা সিমিলারিটি, একটা প্যাটার্ন আছে।
এবং আমাকে যদি বি.এন. মুখার্জির কন্ট্রিবিউশন টুয়ার্ডস কুষাণ হিস্ট্রি লিখতে হয়, তাহলে আমি কখনোই বলতে পারবো না যে কোল্ড ওয়ার পলিটিক্সে তার কোনো ভূমিকা ছিল না, বা এই সময়কার যে ন্যারেটিভ গুলো উঠে আসছে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে, তাতে আফগান পলিটিক্সের একটা ভূমিকা ছিল না। এগুলো তোমাকে জানতে হবে, গবেষণা করতে হবে। না হলে আমি কখনোই একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারবো না টুয়ার্ডস কুষাণ এম্পায়ার বা টুয়ার্ডস আফগানিস্তান আর টুয়ার্ডস ইন্ডিয়া। কারণ কুষাণরা যদি ইন্ডিয়াতে একটা বিশাল সময় রাজত্ব করেছে, then what were the reasons behind them getting not equal importance compared to Mauryan and the Guptas? ভারতের কোনো ঐতিহাসিক কুষাণ সম্পর্কে লিখছে না কেন? বা অন দি আদার হ্যান্ড আফগানের বিভিন্ন ন্যাশনালসরা, আফগান ন্যাশনাল লিডার, সেটা আমানুল্লাহ খান হতে পারে, জাহিদ শাহ হতে পারে, যেকোনো লোকজন বলতে পারো, তারা কুষাণদের নিয়ে তো মাতামাতি করছেন কেন? আমি আমার গবেষণায়, বর্তমান গবেষণায় একটা কথা ইউজ করি, সেটা হচ্ছে ওনারশিপ অফ দি এম্পায়ার। আমরা বর্তমান রাজনীতিতে বর্তমান যখন স্টেট ফরমেশন করছি, আমাদের একটা প্রবণতাই হচ্ছে যে আমরা পাস্টের বিভিন্ন হাই পয়েন্টস থেকে রেফারেন্স নিই, এবং যখন রেফারেন্স গুলো নিচ্ছি আমরা বিভিন্ন রাজনৈতিক না, বিভিন্ন রাজাদের কাজকর্ম, বিভিন্ন সাম্রাজ্যদের কাছ থেকে রেফারেন্স নিচ্ছি। ইন কেস অফ ইন্ডিয়া ইট ইজ দি মৌরিয়ানস, ইন কেস অফ আফগানিস্তান ওটা কুষাণ, এবং ইন কেস অফ ইরান ইট ইজ দি অ্যাকাডেমিক এম্পায়ার। এই জন্য আমি বলছি ওনারশিপ অফ দি এম্পায়ার, হু ওনস দ্য পাথ, ওনিং দ্য পাথ, এইটা আমার। এই এইটা আমার বলাতে একটা বিশাল ব্যাপার হচ্ছে যে আমার একটা কালচারাল লেগেসি সেট করছি। এই কালচারাল লেগেসিটা সেট করলে নিজেকে সভরেন পাওয়ার হিসেবে, একটা স্বতন্ত্র পাওয়ার হিসেবে প্রমাণ করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এবং খুব ইজি হয়ে যায়। এবং তার পেছনে অনেক রাজনৈতিক কারণ আছে যে কেন নিজেকে স্বতন্ত্র প্রমাণ করা খুব দরকার। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে, প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সময়সীমাটা আমরা দেখছি, সেখানকার যে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা জিনিসটাকে ফেলি, তাহলে বুঝতে পারবো যে সভরেন্টি ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে এই দেশগুলোর জন্য, পাকিস্তান, ইন্ডিয়া, ইরান, আফগানিস্তান, এই দেশগুলোর জন্য। এই সভরেন স্পেস হিসেবে নিজেদের ক্লেম করাটা কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, স্পেশালি ইন্ডিয়ার জন্য। কারণ আমরা তো একটা বিশাল সময় ধরে একটা কলোনিয়াল রুলের মধ্যে ছিলাম। সেই ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে এসে নিজেদেরকে সভরেন স্পেস হিসেবে ক্লেম করাটা কতটা ইম্পর্টেন্ট, এটার পেছনেও কিন্তু এই জিনিসগুলো লুকিয়ে, মানে সেই জিনিসগুলো জানতে গেলে, এই সভরেন স্পেসের ব্যাপারটা জানতে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন আমরা সভরেন স্পেস হিসেবে নিজেকে বলছি। Sovereignty is a very important concept behind understanding the reasons for which we are owning the past. আমরা একটা কালচারাল লেগেসি এস্টাবলিশ করছি যে আমরা নট আ র‍্যান্ডম সিভিলাইজেশন। আমাদের একটা ঐতিহ্য ছিল, আমাদের একটা গড ছিল। In case of Iran, they are drawing their cultural legacy from the Achaemenid Empire. In case of India, we are focusing on the Mauryans. এই জন্য পরবর্তী সময়ে আমরা ওই অশোকের যে বিভিন্ন সিম্বলস নিয়ে সেগুলো আমাদের কনস্টিটিউশন ইনকর্পোরেট করা হচ্ছে। এবং সেই নিয়ে একটা খুব ভালো বই হচ্ছে, বই লিখেছেন হিমাংশু প্রভু রায় লিখেছেন, এবং সম্প্রতিকালে লিখেছেন হচ্ছে দ্য ফিলসফি ফ্রম দ্য থ্রোনস। খুব ভালো বই। কোর্স রিসার্চ গ্যাপস আছেন, কিন্তু বইটা বোঝার জন্য খুব ভালো। হিমাংশু প্রভু রায়ের বইটা তো খুবই ভালো, এটাকে ডেফিনেটলি সকলেরই পড়া উচিত। দ্য রিটার্ন অফ দ্য বুদ্ধা বলে। কিন্তু when it comes to Iran, well documented. When it comes to India, well documented. কিন্তু in case of Afghanistan, it was not well documented. এবং সেখান থেকে আমার গবেষণা, সেই গবেষণার সূত্রপাতটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা কথা থেকে শুরু হয়েছিল। এখনো সেই জিনিসটা আমি কাছে যাই। কি করে আফগানিস্তানের অতীত, ইসলামিক পাস্টটা আফগানিস্তানের নেশন বিল্ডিং প্রসেসে একটা ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করছে। এবং সেটা শুরু হয় 1919 সাল থেকে, আন্ডার দি লিডারশিপ অফ আমানুল্লাহ খান। সেটা কি করে এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? এটা কি কুষাণদেরকে কেন্দ্র করে, নাকি কুষাণদের বাইরেও কিছু আছে? এটা কি কোনো একটা পার্টিকুলার রাজবংশকে বোঝার একটা ব্যাপার, নাকি কোনো পার্টিকুলার ধর্মকে? এটা নিয়ে, এবং সেটা কি করে আফগানিস্তান এবং ভারতবর্ষকে এমন একটা সময় এক জায়গায় নিয়ে আসছে, এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, যে সময় ভাষাটার, মানে
আপনার কোনো যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু তারা আসছে এক জায়গায় এক টেবিলে ইউনিটি কানেক্ট, এবং সেই প্যারামিটার্স গুলো এতটা ইম্পর্টেন্ট, সেগুলো না বুঝলে এখন আফগানিস্তানে যা হচ্ছে বা আগে তোমার ধরো ওয়াজ দ্য এন্ড অফ 20th সেঞ্চুরি যা হচ্ছে সেগুলো বোঝা। দেন সম্পূর্ণটা বলা তো হয়তো সম্ভব না, কিন্তু যদি জিস্ট যেমন কি পেলে গুরুত্বপূর্ণ কি যেগুলো বলা যেতে পারে। হ্যাঁ, মানে পেলাম বলতে একটা তো জিনিস বুঝতে পারলাম যে দেখো, একটা দেশ তৈরি করতে গেলে তো অনেক কিছু মাথায় রাখতে হয়। 1919 এ যখন আ 1919 এর যখন আমানুল্লাহ খান দেশের ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করছেন, থার্ড অ্যাংলো আফগান ওয়ারের পরে, তখন উনি ওনার মাথায় যে চিন্তাটা ১ম খেলছে সেটা হচ্ছে যে আমাকে একটা দেশ তৈরি করতে হবে, একটা মডার্ন নেশন তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে সেই সময় ইসলামিক যে কান্ট্রিজ গুলো ছিল তাদের যে বিগ ব্রাদার, আমি কথাটা ইউজ করবো, লট অফ কশন, অটোমান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পতন হচ্ছে। অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার পরে ইসলামিক এম্পায়াররা বুঝতে পারছেন যে আমাদের মাথার উপরে যে বড় আমব্রেলাটা ছিল, যে শেডটা ছিল, সেটা নেই। And that is the reason why they are planning to identify themselves as sovereign states. এবং সেই সময় দাঁড়িয়ে আফগানিস্তানই কিন্তু একমাত্র একটা দেশ যারা এই অঞ্চলটাতে, ইরানকেই বাদ দিচ্ছি, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এটা কিন্তু এক সুতোয় বাঁধা। আমরা দেখতে পারবো সেই সময় ব্রিটিশদেরকে হারিয়ে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট মুসলিম আফগানিস্তান। ঠিক আছে, তারাই একমাত্র নিজের ইন্ডিপেন্ডেন্স ক্লেম করতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক পাওয়ার হিসেবে তারাই কিন্তু নিজেদেরকে প্লেস করতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে প্লেসিং themselves an independent Islamic power, and just as an Islamic power, the process of creating a modern nation somewhere gets halted. ঠিক আছে? তাই জন্যই ওরা এই মডার্নাইজেশন প্রজেক্টটা এস্টাবলিশ করছে। ফয়েজ আহমদের একটা বই আছে, ফয়েজ আহমদ ব্রাউন ইউনিভার্সিটি টেকনোলজি, উনি একটা বই লিখেছেন যে কি করে অটোমান সাম্রাজ্যের হাই পয়েন্ট গুলোকে নিয়ে আফগানিস্তান নিজের মডার্ন নেশনটা তৈরি করে। ঠিক আছে? এই মডার্নাইজেশন প্রসেসটা শুরু করার পেছনে আমানুল্লাহর একটাই উদ্দেশ্য ছিল যে ইউরোপীয় সাহায্য নিয়ে, পশ্চিমী সাহায্য নিয়ে নিজের দেশটাকে নতুন করে এমন একটা ভাবে তৈরি করা যেখানে একটা নতুন জেনারেশনকে ট্রেন করবো ওয়েস্টার্ন আইডিয়াস। এক্সিস্টিং কালচারাল আইডিয়াস যেগুলো আমার কাছে আছে সেগুলো তো আছে, কিন্তু ওয়েস্টার্ন আইডিয়াস গুলো ইম্পর্টেন্ট। তার কারণ আমি চাই আমাদের দেশটা একটা আইসোলেটেড স্পেস হিসেবে না থেকে বাইরের জগতের সাথে যোগাযোগটা পারো। কারণ আমানুল্লাহ নিজে পশ্চিমী দুনিয়াতে পড়াশোনা করেছিলেন, এবং ওনার যিনি পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন মাহমুদ তারজি, তিনিও পশ্চিমে পড়াশোনা করেছেন। দুজন মিলে একটা নতুন দেশ তৈরি করার চেষ্টা করেন। এই দেশে ওনারা মানে কোনো অন্য দেশের কাছে সাহায্য চাইতে পারতেন, কিন্তু they were very cautious। তার কারণ ওরা ব্রিটিশদের কাছে যাননি, তার সম্পত্তি ওরা জার্মানির কাছে যায়নি। তার কারণ জার্মানি, ভুল বললাম, ওরা রাশিয়ার কাছে যায়। ব্রিটিশ এবং রাশিয়ার কাছে যায়নি, কারণ রাশিয়াতে সেই সময় একটা প্রবণতা ছিল দ্য গ্রেট গেম, যেটাকে আমরা বলি, যে ব্রিটিশ আর রাশিয়া মিলে দুজনেই পেয়েছিল আর কি আফগানিস্তানকে দখল করতে, ডিফেন্ড করতেন। 1919 না ওরা ব্রিটিশের কাছে যাচ্ছে, না ওরা রাশিয়ার কাছে যাচ্ছে, রাদার দে আর রিচিং আউট টু ফ্রান্স এন্ড জার্মানি ফর ইকোনমিক এইড। জার্মানির কাছ থেকে ওরা ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, জার্মানির কাছ থেকে ওরা অন্যান্য ধরো ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে ওরা রপ্তানি করছে। When it comes to financial aid, ওরা সেটা পাচ্ছেন ফ্রান্সের থেকে। ঠিক আছে? এবার ফ্রান্সের থেকে ফিনান্সিয়াল এইড পাওয়ার সাথে সাথে এটাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ডিং মডার্নিটি ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। কারণ মডার্নিটির তো অনেকগুলো পার্সপেক্টিভ থাকে, এবং মডার্নিটিকে বুঝতে গেলে আধুনিকত্বটাকে নিজেদের দেশে বিস্তার করতে গেলে অনেক রকম অ্যাপারেটাস লাগে। তার মধ্যে একটা অ্যাপারেটার বললো গিয়ে আর্কিওলজি, যেটা কিনা আমার গবেষণার। অধিকাংশ লোকে ভাবছে যে আমি আমার গবেষণাতে আর্কিওলজিতে
আর্কিওলজিটাকে একটা সায়েন্স হিসেবে ইউজ করছি টু আন্ডারস্ট্যান্ড দ্য পাস্ট। ট্রু, ট্রু। আর্কিওলজিক্যাল সোর্সেস গুলোকে ডেফিনেটলি আমি ইউজ করছি, কিন্তু at the same point of time আমার গবেষণাতে আমি আর্কিওলজিকে অ্যাজ এ টুল অফ মডার্নিটি হিসেবে ইউজ করছি। দ্যাট ইমপ্লিকেশন অ্যান্ড ইম্পর্টেন্ট ইন কনস্ট্রাক্টিং এ নিউ হেড। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, দাদা আর্কিওলজি টুল মানে এটা কি কোনো রাজনৈতিক অর্থ ওরকম হচ্ছে? অফকোর্স, অফকোর্স ইট ওয়াজ এ পলিটিক্যাল, অ্যান্ড এটা শুধুমাত্র বিংশ শতাব্দীতে আমরা দেখতে পারি না, ঊনবিংশ শতাব্দীতেও দেখতে পাই। ঊনবিংশ শতাব্দীতেও আর্কিওলজিকে পলিটিক্যাল টুল ইউজ করা হয়েছিল টু ফুলফিল ডিফারেন্ট কলোনিয়াল অ্যাম্বিশন, যেটা ব্রিটিশ পাওয়ার দেশে করেছে বাই প্রোটেক্টিং দ্য কালচারাল হেরিটেজ অফ আওয়ার কান্ট্রি, যেটাকে অস্বীকার করা যায় না। কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রেও আর্কিওলজি ওয়াজ এ পলিটিক্যাল টুল, অ্যান্ড দিস টুল ওয়াজ হেল্পফুল ইন ক্রিয়েটিং এ নিউ কালচারাল আইডেন্টিটি। যেই কালচারাল আইডেন্টিটিটা সেই সময় আমানুল্লাহ খান তৈরি করতে পেরেছিলেন, ইট ওয়াজ নট অনলি বেসড অন ইসলাম, ইসলামের বাইরেও আমাদের একটা সময় ছিল ইন্ডো গ্রিক সিভিলাইজেশন, আলেকজান্ডার হেলেনিক ইনভেশন, সেই জিনিসগুলো কিন্তু আর্কিওলজির মারফতেই তৈরি হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছিল আফটার হি সাইন্ড দ্য ফার্স্ট এগ্রিমেন্ট উইথ ডাফা, ডেলিগেসিও আর্কিওলজি কাউন্সিল অন আফগানিস্তান, the first systematic school for understanding the history and archaeology of Afghanistan. এবং এই এগ্রিমেন্টটা সাইন করেছিলেন আমানুল্লাহ খান অ্যান্ড আলফ্রেড ফুশে, the first director of in 1922. এই এগ্রিমেন্টের মারফত যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন সাইটকে প্রথমে আইডেন্টিফাই করা হয়, যে সাইটগুলোতে কার হবে, এবং এই সাইটগুলো থেকে প্রি ইসলামিক কালচারসগুলোকে হাইলাইট করা হোক টু প্রুভ দ্যাট বর্তমান আফগানিস্তানের যে রিলিজিয়াস বিলিফগুলো আছে, কালচারাল প্র্যাকটিসেসগুলো আছে, তার বাইরেও আফগানিস্তানের একটা আইডেন্টিটি ছিল। ইট ইজ নট যে 610 বা 700 থেকে আফগানিস্তানের ইতিহাসটা শুরু হচ্ছে, তার আগেও একটা আফগানিস্তানের আইডেন্টিটি ছিল, এবং সেই আইডেন্টিটির সাথে আফগানিস্তানের একটা হিস্ট্রির কানেকশন ছিল। এই আলেকজান্ডার যে আসছেন পরবর্তীকালে এবং তার সাথে সাথে টুয়ার্ডস 1940 আমরা দেখতে শুরু করি যে ইসলামিক স্ট্রাকচার্স গুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বাট সামহাউ the pre-Islamic structures were getting more important because the country was more interested in highlighting the pre-Islamic culture compared to the Islamic, কারণ তারা চেয়েছিল একটা সিনক্রেটিক সভ্যতা তৈরি করতে, সিনক্রেটিক কালচার তৈরি করতে, যার মারফত তারা ওয়েস্টের সাথে একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি। এই অ্যালায়েন্সের মারফত তারা নিজেদের দেশকে মানে আরো মডার্ন তৈরি করবে, আরো ডেভেলপ তৈরি করবে। কিন্তু এই ডেভেলপমেন্টের অনেক রেপারকাশনসও ছিল। এই ডেভেলপমেন্টটা একটা জায়গাতেই সীমাবদ্ধ ছিল, অন্য জায়গাতে সেরকমভাবে ছড়িয়ে যেতে পারেনি, এবং তার জন্য অন্যান্য রেপারকাশনস, অন্যান্য প্রবলেম এক্সপিরিয়েন্স করা হয়েছে, যেগুলো নিয়ে আমার গবেষণা, যেগুলো নিয়ে আমার রিসার্চ। কারণ আমি তোমাকে এই ইন্টারভিউ শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে কোনো জায়গায় যদি ফোর্সফুল ইম্পোজ করা হয়, তাহলে সেই ইম্পোজিশনের একটা রেপারকাশন। আজকে ধরো ছোটবেলায় যখন আমরা পড়তে বসি না, পড়াশোনা করি না, এনাদের কি খেলতে যাই বা দায়িত্ব করি না কেন, আমাদের মা ওরা বলেন পড়ো 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 পড়ো, জোর করে উঠতে বসায়, জোর করে আকাশ স্কুলে পাঠায়, আঁকা শিখতে না চাইলেও আকাশ স্কুলে পাঠায়, গান শিখতে না চাইলেও গান স্কুলে পাঠায়। এই ফোর্সফুল ইম্পোজিশনের জন্য কিন্তু আমাদের আলটিমেটলি হয়, আমাদের যে জিনিসটার প্রতি ভালোবাসা, সেই জিনিসটা ক্রমশ হারিয়ে। নাইল গ্রিন খুব বিখ্যাত ঐতিহাসিক কথা আছে যে 1960 ওই সময়টা, Afghanistan was no longer known as Afghanistan. Rather, it was known as Ariana. Known as Ariana. আচ্ছা, ARYAN, the land of the army. একটা দেশ, এই দেশে মানুষরা একটা সময় অব্দি টেনে আসছে যে আমাদের দেশের নাম আফগানিস্তান। আস্তে আস্তে সেই দেশের আইডেন্টিটিতে পাল্টে কি আরিয়ানা, দেশের নিয়ম কানুন সবকিছু পাল্টে যাচ্ছে, কালচারাল প্র্যাকটিসেস গুলো চেঞ্জ হচ্ছে। সেই দেশে যেরকম ইতিহাস লেখা হতো সেটাকে চেঞ্জ করে ওয়েস্টার্ন মেথডস গুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে।
মডার্ন টেকনোলজিস আনা হচ্ছে, রেডিও আসছে, রেডিও কাবুল তৈরি হচ্ছে। রেডিও কাবুল কিন্তু একটা পার্টিকুলার জিনিসকে হাইলাইট করছে। ওই দেশের প্রথম কাগজ বেরোচ্ছে, সে কাগজের নাম কিন্তু আফগানিস্তানের নাম দিয়ে হচ্ছে না, কাগজের নাম বাখতার হচ্ছে, ইস দি পাস্টন এবং ব্যাকটেরিয়া। সেই দেশের প্রথম এয়ারলাইন্স তৈরি হচ্ছে। এর কত খুব সুন্দর একটা আমাদের ধরো যখন ভারতবর্ষে এয়ারলাইন্স তৈরি গেল, এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স নাম দেওয়া হলো, বাংলাদেশের বিমান বাংলাদেশ, পাকিস্তানে হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। কিন্তু আফগানিস্তানি এয়ারলাইন্স এখনো পর্যন্ত তার নাম হচ্ছে আরিয়ান। ওটা কিন্তু আফগান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স না, ভাই এয়ার আফগান, ওরাও কিছু নাম আরিয়ান। এবং এখনো ওখানে বহু বহু ওরকম তোমার এজেন্সিজ, ঘর বাড়ি আছে যেগুলো ধরো এরকম নাম আরিয়ানা, কানিশ, এরকম নাম দিয়ে। আর একটা সুন্দর গল্প আছে যেটা সম্প্রতি বছর দুই আগে আমি জানতে পারি। এটা হচ্ছে 1977 সালে অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আফগানিস্তান গেছিলেন। তিনি আফগানিস্তানে তখন তিনি বোধ হয় ফরেন মিনিস্টার। তো উনি তখন ওখানে গিয়ে বলেন যে আমি গজনি দেখতে চাই। তিনি ফরেন মিনিস্টার ছিলেন, তাকে বলেন যে গজনি। তো ফরেন মিনিস্টার বলে তুমি গজনি কেন? গজনি দেখতে চাই কারণ আমাদের ওখানে তো আমি ছোটবেলা থেকে পড়েছি যে মাহমুদ আব গজনি কি আমাদের দেশে গিয়ে নানান রকম প্রবলেমস ক্রিয়েট করেছিল, সেই জায়গাতে গিয়ে এসে সেটা দেখতে চাই। ওইটা গজনি যেও না, তোমার ভালো লাগবে না। তুমি ওটা ছোট্ট গ্রাম, ধুলোময় জায়গা, ওটা কিছু নেই। তখন অটল বিহারী বাজপেয়ী ফরেন মিনিস্টারকে বলছে ওরা তোমাদের অ্যানসেস্টার, ওরা একটা ইম্পর্টেন্ট এম্পায়ার তৈরি করেছিল, সেই জায়গাটাকে তোমরা রক্ষণাবেক্ষণ করেনি। তখন উনি বলছেন না না, ওরা আমাদের অ্যানসেস্টার, কে বলবে, উই ডোন্ট আইডেন্টিফাই হিম অ্যাজ আর অ্যানসেস্টার। তখন উনি বলছেন তাহলে তোমাদের অ্যানসেস্টার কে? তখন ফরেন মিনিস্টার কোনো উত্তর দেয়। পরবর্তী সময় অটল বিহারী বাজপেয়ী যিনি এই হোটেলটায় ছিলেন, এই হোটেলটার নাম দিয়ে অতীত কনিষ্ক। অটল বিহারী বাজপেয়ী বলছে এখানে হোটেলের নাম কনিষ্ক কেন? তখন উনি পরের নিউজে বলতেন আরে কনিষ্ক তো আমাদের উই আইডেন্টিফাইড আওয়ারসেলভস অ্যাজ পার্ট অফ কনিষ্ক কুশাল সাম্রাজ্য। এবং দেখো 1979-এ মানে আফগানিস্তান ওয়াজ নট দি ওনলি নেশন হু ওয়াজ ডুইং দিস। 1979-এ বিশাল একটা সেলিব্রেশন হয় 2,500 বছরে ইরানে, যেখানে শাহ অফ ইরান is claiming that he is the rightful heir, rightful বংশধর of the economic empire. So এই দুটো রাজ্য কিন্তু প্যারালালি চলছে। যদি আফগানিস্তান জিনিসটা আগে করে, ইরান 1 বছর পরে করে। এই জন্য আমি কথাটা ইউজ করছি ওনারশিপ অফ দ্য পাস্ট। এই বিষয়টাতে একটা জিনিস আমার মনে পড়লো যে জাপানে আর্কিওলজি নিয়ে খুব মাতামাতি হয়, কারণ জাপান নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং যতবারই সত্য মানে বাইরে থেকে কেউ খুঁজছে নিরপেক্ষভাবে, তখনই বলছে কোরিয়ানদের সাথে খুবই বড় একটা সম্পর্ক। কিন্তু অতটা না, কারণ হচ্ছে কোরিয়ান যে সময় কোরিয়ান মানে প্রাচীন কোরিয়ান যুদ্ধ হয়েছিল, 4টের মধ্যে মানে 4টে সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয়ে একটা বিজিত হয়ে কোরিয়া গঠন করে, আর বিতাড়িত হয় বাকি 3টে, বা সেই 3টের মধ্যে একটা হচ্ছে যারা জাপানে গিয়ে পরবর্তীকালে সাম্রাজ্য স্থাপন করে। তো তাই একটু বেশি ফারাক দেখা যায়। যেমন যদি এরকম হয় যে আসামিয়া, উড়িষ্যা, বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে যুদ্ধ হয়ে বিহার জিতে গিয়ে জায়গাটা দখল করলো, তো পশ্চিমবঙ্গবাসীরা ধরে নিচ্ছে আন্দামান বা শ্রীলঙ্কায় চলে গেল। তো ভাষাগতভাবে বিহারের ততটাও কাছাকাছি পাবে না, যে এ কি হচ্ছে, এত জিনগতভাবে মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে কিন্তু ভাষাগতভাবে ফোবিয়া। সেইখানে দেখা যায় জাপানের এমনি কোরিয়ানদের সাথে ভালো সম্পর্ক না, তো তারা মানতেও চাচ্ছে না বিষয়টা যে আমরা কোরিয়ার থেকে এসেছি, আবার খুঁড়লে পাচ্ছে কোরিয়ান। তো সেখানে তুমি যে কথাটা বললে যে নিজের ইতিহাসকে মানে একটা সাম্রাজ্যের সাথে লিঙ্ক তো করতে হয় যে আমরা এই সাম্রাজ্যে, কিন্তু কনিষ্ক সিনজিয়াং প্রভিন্সের লোক ছিলেন না, তা সে আফগানিস্তানের রাষ্ট্র অতীতের রাষ্ট্রপিতা হয়ে গেল। না, রাষ্ট্রপিতা হিসেবে তাকে কখনো কেউ ক্লেম করেনি। কখনো তাকে রাষ্ট্রপিতা বলে ওরকম কোনো অফিসিয়াল ডকুমেন্ট অ্যাটলিস্ট আমার কাছে নেই যেখানে তাকে রাষ্ট্রপিতা হিসেবে ক্লেম করা হয়। না না, আমি এমনি শব্দটা বললাম, মানে আমরা যেমন মৌর্য সাম্রাজ্যের সাথে নিজেকে আইডেন্টিফাই করি, তো সেটা হ্যাঁ, কিন্তু আমরা কখনো কি অশোককে নিজের রাষ্ট্রপিতা হিসেবে ক্লেম করি? বা আমরা কি আমাদের দেশে কখনো কি আমরা কোনো লোককে শুনতে দেখেছো যে উই আর
the rightful descendants of the Mauryan civilization. আমরা তো বলি না যে আমরা মৌর্য সাম্রাজ্য, আমরা তো বলি না যে আমাদের পূর্বপুরুষ মৌর্য সাম্রাজ্যের লোক, বলি না? এটাকে কি বলবো, এটা একটা পলিটিক্যাল টুল। একটা পার্টিকুলার ডাইনেস্টিকে, একটা পার্টিকুলার ইম্পিরিয়াল এজেন্সিকে হাইলাইট করাটা, এটা একটা পলিটিক্যাল টুল টু ক্রিয়েট এ কালচারাল লেগেসি। মনে করা হয় যে এই সাম্রাজ্যের সময় ম্যাক্সিমাম বিস্তার হয়েছিল সেই দেশের বা সেই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়ার, তাই জন্য সেই পলিটিক্যাল এজেন্সিটাকে বেশি হাইলাইট করা হয়। নাহলে আমরা কেউই কখনো, অনেক কখনো বলেছে কেউ লোক সাইরাস হচ্ছে আমাদের রাষ্ট্রপিতা বা আইউস হচ্ছে আমাদের রাষ্ট্রপিতা, অ্যাটলিস্ট আমার তো জানা নেই। কেউ যদি এখন তোমার এই ভিডিওটা আমি পোস্ট করার পরে কমেন্ট সেকশনে বলে যে হ্যাঁ আমার কাছে এই প্রমাণ আছে যেখানে লেখা ছিল, না বি মোর দ্যান হ্যাপি টু নো। ইনফ্যাক্ট আমি এখানে প্রচুর ইরানিয়ান প্রফেসরদের সাথে কাজ করি, আমি এখানে জর্ডান সেন্টার ফর পার্সিয়ান স্টাডিজের সাথে অ্যাসোসিয়েটেড আছি। এখানে আমাকে কেউ কখনো বলেনি যে ইরানিয়ানরা ক্লেম করে যে সাইরাস বা দারায়ুস হচ্ছে আমাদের রাষ্ট্রপিতা। এই রাষ্ট্রপিতা শব্দটা কে কখনো ক্লেম করেছে বলে আমার জানা নেই। কিন্তু কনিষ্ক কি করে তুমি বললে যে একটা ইম্পর্টেন্ট ফিগার হয়ে গেল, ওই যে বিকজ 1919 থেকে শুরু করে 1979, 1993 অব্দি যে আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশনস গুলো হয়েছিল, সেগুলো প্রাথমিক, মানে সেগুলো প্রথমত প্রি ইসলামিক কালচারস গুলোকে তো হাইলাইট করার জন্য হয়েছিল। এবং আফগানিস্তানে যদি কোনো একটা ডাইনেস্টিকে আমরা প্রমিনেন্স দিতে চাই, যারা খুব ইম্পর্টেন্ট ফিগার ছিল আর কি, ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ইন দ্য ফর্মেশন অফ দি এনশিয়েন্ট কালচারস অফ আফগানিস্তান, সেটা হচ্ছে কুষাণ ডাইনেস্টি। এই জন্য কনিষ্ককে তারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে এবং কনিষ্কের সময়কালে যে কাজকর্মগুলো হয়েছে সেটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কম্পেয়ার টু তোমার ধরো অন্য কোনো। তাই জন্য যখন কাবুল মিউজিয়াম তৈরি করা হয়েছে, কাবুল মিউজিয়ামে যে জিনিসগুলোকে রাখা হয়েছে এই নিয়ে প্রচুর লেখা হয়েছে। 2012 সালে বেরিয়েছিল, আমারই এক বন্ধু জিনিসটাকে এডিট করেছেন, হাফিজ লতিফি, along with other historians। তো সেখানে দেখানো হয়েছে যে কি করে কাবুল মিউজিয়াম তৈরি করার সময় বুদ্ধিস্ট আর্টিফ্যাক্টস গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় যে কম্পেয়ার টু তোমার ধরো ইসলামিক আর্টিফ্যাক্টস বা ইসলামিক আর্টিফ্যাক্টসই বলবো। এই জন্য পরবর্তী সময়ে যখন সরকার পরিবর্তন হয়েছে, তারা কাবুল মিউজিয়াম ধ্বংস করেছে, কারণ বলেছেন যে আমাদের সভ্যতাকে তারা বেশি প্রাধান্য দেয়নি, অন্যান্য সভ্যতাকে দিয়েছে। তো তোর থেকে অনেক কিছু জানতে পারলাম এপিসোডটা। এমনিও একটু সময় সীমাবদ্ধতা থাকে, অবশ্যই ভবিষ্যতে আবার বসতে চাইবো তোমার সাথে যদি তোমার ভালো লেগে থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আমার মনে হয় যে একজন সঠিক গবেষকের এটাই কাজ যে সে যে জিনিসটা জানছে সেটা আপামর জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া। তোমার এই ইন্টারভিউ প্রসেসের মধ্যে আমি অনেক কথা বলতে পারলাম, অনেক কথা বলতে পারিনি, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো সমু, সেটা হচ্ছে যে তৎকালীন ভারতবর্ষ তথা বিশ্বে একটা জিনিস আমরা দেখি, এটা হচ্ছে যে লেখাপড়াটা ক্রমশই সায়েন্স ভিত্তিক হয়ে যাচ্ছে, তাই না? মানে সায়েন্স ছাড়া, মানে ভারতবর্ষে এটা একটা নিয়ম যে সায়েন্স না পড়লে জীবনে কিছু হয় না। সেখানে দাঁড়িয়ে তোমার এই পডকাস্টের মাধ্যমে তুমি যে অন্যান্য বিষয়কেও ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছ, এটা আমার খুব ভালো লাগলো। এবং আমি অনেক লোককে মিট করি অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা আমাকে বলে যে আমার তো ইতিহাস খুব ভালো লাগতো, আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট, যে somehow আমি ওটাকে ক্যারিয়ার হিসেবে প্রগ্রেস করি। এবং আমাদের যে স্কুল আছে পশ্চিমবাংলার ভারতবর্ষে, আমি জানি না কটা স্কুলে যখন ক্যারিয়ার কাউন্সেলিং হয় সেখানে একজন ঐতিহাসিককে ডেকে নিয়ে এসে দেখানো হয় যে দেখো তুমি একজন ঐতিহাসিকও হতে পারো। একজন সায়েন্টিস্টকে ডাকা হয় অ্যাডভাইস দেওয়ার জন্যে, প্রেপ টক দেওয়ার জন্যে, টেড টক দেওয়ার জন্যে। একজন ম্যাথমেটিশিয়ানকে ডাকা হয়, কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ডাকা হয়, জার্নালিস্টদের ডাকা হয়, স্পোর্টস পার্সোনালিটিদের ডাকা হয়। কিন্তু আমার জানা নেই যে কোনো স্কুল একজন ঐতিহাসিককে ডেকেছেন বা একজন আর্কিওলজিস্টকে ডেকে বলেছেন যে দিস ইজ অলসো ক্যারিয়ার অপশন। তো যদি আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে এই অপশনটা তুলে না ধরি, তারা জানবে কি করে যে দিস ইজ অলসো এন অপশন। আমি সবসময় বলি, কারণ আমি এই জিনিসটা আমার প্রফেসরদের কাছ থেকে, আমার টিচারদের কাছ থেকে শিখেছি, যে বর্তমান সমাজকে বুঝতে গেলে বা ভবিষ্যতে একটা ভালো সমাজ গড়তে গেলে অতীতের কাছ থেকে শিখতে হবে।
এবং অতীতের কাছ থেকে শিখবোটা কি করে যদি অতীতটা না পড়ি? এটা পড়তে গেলে তো ইতিহাস পড়তে হবে। ইতিহাস কি বলতে অধিকাংশ সময় আমরা মনে করি ইটস অল অ্যাবাউট ডেটস অ্যান্ড নাম্বারস। অমুক রাজা এই করেছিল, তমুক রাজা তাই করেছিল। আ আমাকে অনেকেই এখানে বলে যে, "বাবা তুমি ইতিহাস পড়ো। পানিপথের যুদ্ধ মুখস্থ করতে গিয়ে তো আমার কালঘাম ছুটে গেছে।" ইতিহাস ইজ নট অনলি অ্যাবাউট আ যুদ্ধ। ইতিহাস ইজ নট অনলি অ্যাবাউট আ পার্টিকুলার ডেট অর নাম্বার বা কোনো রাজার একটা পার্টিকুলার কাজ। ইতিহাস কিন্তু একটা চেতনা, একটা আইডিয়া। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে ঠিকই। মানুষের মানুষ মানব সভ্যতায় যুদ্ধ একটা খুব ইম্পোর্টেন্ট অংশ। কিন্তু যুদ্ধ কেন হচ্ছে? কার জন্যে হচ্ছে? যুদ্ধের বিবর্তন, যুদ্ধের এই নানান কারণগুলোকে জানাটাও কিন্তু ইতিহাস। ইতিহাস কিন্তু ইজ অল অ্যাবাউট আইডিয়াস। সেই আইডিয়াস গুলোকে বুঝতে হবে। দিন, দিনক্ষণ, তারিখ, সাল, পাত্র, অমুক রাজা, রানী, তাদের নানান রকম কর্মকাণ্ড ভেরি ইম্পোর্টেন্ট। এটিও ইতিহাস, কিন্তু আইডিয়াটাও ইতিহাস। এই আইডিয়াটাকেই বুঝতে হবে। এবং এই আইডিয়াটাকে না বুঝতে পারলে কোনো কিছুই কিন্তু আমাদের কাছে ফ্রুটফুল হবে না। সেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলো, সেটা মেডিসিন বলো, সেটা তোমার এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে সেটাও। ওয়াল্টার অ্যালভারেজ বলে একজন খুব বিখ্যাত ঐতিহাসিক আছে। এই কথাটা বলে তোমার আজকে আমি শেষ করব। উনি খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলেছিলেন যে, "ক্যান উই ডু বিগ হিস্ট্রি? ক্যান উই ডু বিগ হিস্ট্রি? হোয়াট ইজ বিগ হিস্ট্রি? Big history means understanding the relationship of man with nature." আমি ম্যান কথাটা এখানে এই জন্যে বলছি কারণ উনি এটা কোট করেছিলেন। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত হিউম্যান বিংস উইথ নেচার। কারণ ম্যান বললে একটা পার্টিকুলার জেন্ডারকে আমরা হাইলাইট করছি, সেটা করা উচিত না। হিউম্যান বিংস এর সাথে নেচারের যে রিলেশনশিপটা, তার যে ইভলিউশন, সেটাকে বোঝাই তো ইতিহাসের কাজ। এবং সেই কাজটা করতে গেলে ইতিহাসের সাথে সায়েন্সের একটা আ কোঅপারেশন, কোলাবোরেশন। এই যে হরপ্পা সভ্যতার কথা আমরা বললাম, সেখানে কিন্তু সেই সভ্যতাটা কতটা পুরনো, সেটা কিন্তু আমরা ফাইনালি জানতে পেরেছি আইআইটি খড়গপুরের সাথে কোলাবোরেশন করে। মানে এএসআই এর সাথে আইআইটি খড়গপুর যখন কোলাবোরেশন করে একটা প্রজেক্ট ইনিশিয়েট করেছেন, তার মারফত আমরা জানতে পেরেছি যে হরপ্পা সভ্যতা কতটা পুরনো। এভরিথিং ইজ ইন্টার রিলেটেড, এভরিথিং ইজ লাইক কানেক্টেড। সেই কানেকশনস গুলোকে, সেই আইডিয়াস গুলোকে আমাদেরকে পয়েন্ট আউট করে সেগুলোকেই স্টাডি করতে হবে। না হলে it will be very difficult for us to talk about a future যেখানে মানে অতীতের কোনো গুরুত্বই। The past holds the key for the construction of a better future and for understanding the present society. এই পাস্টটাকে বুঝতে হবে, ইতিহাসকে। তুমি কি ওয়াল্টার আইজ্যাকসন বললে তখন? না, ওয়াল্টার অ্যালভারেজ। ঠিক। আর যেটা বললে যে এত ইতিহাস নিয়ে ভয় কেন? এক হয়তো চাকরির পরীক্ষায় যেরকম বাঁধা ধরা মুখস্থ করতে হয়, না বুঝে সেটার জন্য একটা পীড়া থাকে মাথায়, সেইটা বুঝে হয়তো উনারা বলেছেন। আর হ্যাঁ, আমারও ভালো লাগতো যদি আমারও কোনোদিন কোনো লাইন থাকতো ছোটবেলা থেকে বা পারিবারিক সূত্র থাকতো যে বলতো যে তুমিও আ আ পেলিওবায়োলজি মনে হয় বলে। যেমন আমার এখনো খুব ভালো লাগে পড়তে জিনিসগুলো নিয়ে। মানে একটু আগে তোমার সাথে বসার আগে আমি নিজে কয়েকটা ডকুমেন্টারি দেখছিলাম কিসের ব্যাপারে? ডাইনোসরের যুগে কি প্রোটো ম্যামল ছিল সেইগুলো নিয়ে। তো খুবই ভালো লাগতো যদি হতো। আবার কি করা যাবে? ভারতে একটু রিসোর্স স্কারসিটি আছে যার জন্য সায়েন্সের সাথে কোনো প্রেম নেই এনাদের। আমি যতদূর দেখি যে সায়েন্স নিতে হবে কারণ একটা কাজ পাওয়া যাবে। এমনি না এখন কিন্তু না ভারত খুব সায়েন্টিফিক দেশ হয়ে গেছে হঠাৎ করে। তুমি যে মানে পারিবারিক সূত্রের কথা বললে, আমার কিন্তু কোনো পারিবারিক সূত্রে কেউ ঐতিহাসিক ছিলেন না। তবে আমি যে আজকে ইতিহাস পড়াশুনো করছি, ইতিহাসকে নিজের মানে জীবনের জীবিকা হিসেবে ধরে নিতে পেরেছি। প্যাশনটাকে প্রফেশন হিসেবে কনভার্ট করতে পেরেছি। I'll give I'll not give the full credit, but at least a huge credit goes to my mother and of course my father too. তার কারণ হচ্ছে ছোটবেলায় যখন ইতিহাস মানে পড়ার বইতে দেখতাম যে এটা হচ্ছে সাঁচির স্তূপ বা এটা হচ্ছে গিয়ে তোমার ধরো সারনাথ বা এটা তাজমহল, হয়তো আমরা পড়ে থাকি। আমার মা এবং আমার বাবা আমাকে নিয়ে গিয়ে দেখাতেন যে এইটা হচ্ছে সাঁচির স্তূপ। এটা তুমি বইতে পড়েছো তো? এটা হচ্ছে সাঁচির স্তূপ। এটা সারনাথ। এটা হচ্ছে বেনারস। এটা হচ্ছে মান্ডু। বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে পড়েছো না? হ্যাঁ। এইটা হচ্ছে হাম্পি। এটা সেই হাম্পির হ্রদ। এটা অজন্তা ইলোরা। এই যে ভিজুয়ালাইজেশনটা আমার হয়েছে, তাতে করে আমার কানেকশনটা আরো এস্টাবলিশ হয়েছে।
আমি যদি ভিজুয়ালাইজ না করতে পারতাম, অনেক বন্ধুরাই হয়তো করেনি। কারণ আমরা বাঙালিরা ঘুরতে পছন্দ করে, সবাই ঘোরে। কিন্তু আমাদের ভ্যাকেশনস গুলো হতো এরকম। হাম্পি, মান্ডু, রাজস্থান। রাজস্থান অনেকেই যায়, কিন্তু রাজস্থানে আমরা সেই জায়গাগুলো গেছি, যে জায়গাগুলোতে গেলে আমার সাথে ইতিহাসের একটা কানেকশন হবে। অ্যান্ড এই ব্যাপারে ফুল ক্রেডিট গোস টু মাই পেরেন্টস। আমার মা যেরকম ইতিহাস পছন্দ করে, আমি তো বলব আমার মা আমার থেকে বেশি বেরোরে। আমার মা যেরকম ইতিহাস পছন্দ করে এবং আমার বাবা যেরকম ইতিহাস পছন্দ করে, তার জন্যই আজকে আমি যা করছি। এবং পরবর্তী সময়ে দ্য ক্রেডিট গোস টু, কিন্তু ওরা কখনো কিন্তু ভাবেনি যে বা বলেনি আমাকে যে ইতিহাসটাকে প্রফেশন হিসেবে নিতে হবে বা এটা একটা প্রফেশন হওয়া যায়। এই যে প্রফেশন জিনিসটা হওয়া যেতে পারে, এই জিনিসটা যে প্রফেশন হতে পারে, তার ক্রেডিট গোস টু মাই ইকোনমিক্স টিচার নীলেন্দু চ্যাটার্জি। উনি আমাকে ইকোনমিক্স পড়াতেন, ওই প্রাইভেট টিউশনস পড়াতেন আরকি। কিন্তু স্যারের গাইডেন্স এর জন্যেই কিন্তু আজকে আমি যা এই যে ইতিহাসটাকে, আর্কিওলজিটাকে নিয়ে যে পড়াশোনা করা যেতে পারে, এটাকে নিয়ে যে গবেষণা করা যেতে পারে, এটাও যে একটা প্রফেশন হতে পারে, সেটা কিন্তু স্যার আমাকে দেখিয়েছেন। মা-বাবা ছোটবেলায় আমাকে ইতিহাসের সাথে আ ইতিহাসে হাতকড়িটা মানে কি যেন বলে, হাতেখড়ি করে পড়িয়েছেন। কিন্তু ইতিহাসকে নিয়ে যে একটা প্রফেশন হওয়া যায়, এটা নিয়ে যে একটা মানুষ গবেষণা করতে পারেন, জীবিকা উপার্জন করতে পারেন, সেটা ক্রেডিটটা পুরোটাই আমার ইকোনমিক্স টিচার নীলেন্দু চ্যাটার্জি। স্যারের ওখানে ইকোনমিক্স যতটা আমি না পড়তাম, তার থেকে বেশি আমরা ইতিহাস নিয়ে চর্চা করতাম। এবং স্যার আমাকে বলত যে, আ "ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল অফ বিকামিং আ গুড হিস্টোরিয়ান।" কারণ তার আগে পর্যন্ত আমি জার্নালিস্ট চেয়েছিলাম। কিন্তু স্যার আমাকে বললেন, বুঝিয়েছিলেন যে, "না, তুমি ইতিহাসটা পড়ো। উই ক্যান ক্রিয়েট এ লাইফ আউট অফ ইট।" বাবা-মা হয়তো এই জিনিসগুলোকে দেখিয়েছেন, বুঝিয়েছেন, ইতিহাসের সাথে একটা যোগসাধন তৈরি করে দিয়েছিলেন। কিন্তু প্রফেশন হিসেবে যেটাকে নেয়া যায়, তার ফুল ক্রেডিট গোস টু আ নীলেন্দু চ্যাটার্জি। না, অত কিছু শেয়ার করলে অবশ্যই ধন্যবাদ এবং ১ম পডকাস্ট ছিল তাই মোটামুটি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি। এর পরেরগুলো বসলে স্পেসিফিক বিষয় নিয়ে বসবো এবং আবারও ধন্যবাদ তুমি এতটা সময় দিলে আমাদের। না, তোমাকে ধন্যবাদ জানাতে, কারণ তুমি এই যে অফবিট টপিকস গুলোকে তুলে ধরছো সাধারণ মানুষের সামনে, তাতে করে আশা করি কিছু মানুষ ভবিষ্যতে হিস্ট্রি নিয়ে আরো গবেষণা করবে। আমি বলছি না যে তারা করছে না, অনেক ছাত্রছাত্রীই করছেন। কিন্তু আমি চাই আরো করুক। যে হারে লোকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেরকমভাবে যদি ইতিহাসটাকে নিয়ে একটু চর্চা করে, ভালো হবে। অবশ্যই এবং আশা করি পরের এপিসোডে শীঘ্রই তোমার সাথে দেখা হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। ধন্যবাদ আবারও।